আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুর রহমান সাগর, বিজেডএস 21 বগুড়া জিলা স্কুল 21 ব্যাচ, আজিজুল 23 ব্যাচ, এখন বুয়েট 23 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছি। আজকে থেকে তোমাদের স্প্যাম কুইজের জন্য আর কি ইঞ্জিনিয়ারিং বেসড ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম ক্লাস ভেক্টর, এটা আর কি আমি নিচ্ছি, তোমাদের সাথে আছি আমি আর কি। তো চলো বেশি কথাবার্তা না বলে শুরু করি। তো আল্লাহর নাম নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকে যেই টপিকগুলো আমরা পড়বো সেগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি ইমফাসিস করব, কোনো সংজ্ঞা বলা বা ডিরাইভেশনে যাব না। ওইগুলো হচ্ছে স্যারের কাছে তোমরা আশা করি করেছো। আচ্ছা, আরেকটা জিনিস এখন ক্লিয়ার করা প্রয়োজন যে স্যারের কাছে ভেক্টর ক্লাসটা ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে করো নাই, কে কে করো নাই। আচ্ছা, সংখ্যাটা অল্প, তবে বেশি সমস্যা হবে না। যেই জায়গাগুলোতে সমস্যা হওয়ার মতো সেগুলো আমি তোমাকে কিছুটা আর কি স্যারের স্টাইলে বোঝানোর চেষ্টা করব। তো থাকো সঙ্গে, ধৈর্য সহকারে শুনতে থাকো, আর আশা করি তোমাদের উপকার হবে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি যে অনেকের কলেজে হয়তো সিটি পরীক্ষা শুরু হচ্ছে, তো অনেকে চিন্তা করতেছে যে এর মধ্যে কুইজ ক্লাস করব কিনা বা কুইজ দিব কিনা। সেই ক্ষেত্রে বলবো যে স্প্যাম কুইজে যেহেতু প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার থাকে, সেহেতু যদি তুমি দিনে 1 ঘন্টা করে স্প্যাম কুইজের পিছনে ইনভেস্ট করো তাহলে আশা করি যে আমার মনে হয় না যে কলেজের সিটি পরীক্ষাতে কোনো রকম হার্ম হবে। বরং কলেজের সিটিতে দেখা যায় অনেক সময় ফেল টেল গুলো সমস্যা হয় না, কিন্তু তুমি যদি এখন থেকে মনে করো স্প্যাম কুইজ দিয়ে যদি নিজেকে মানে প্রস্তুত করে নাও, তাহলে তোমার জন্য আর কি দেখবে যে ভবিষ্যতে উদ্ভাসে পরীক্ষা দিচ্ছ, তখন একটা মানে নার্ভ প্রেশারটা অনেক কম ফিল হবে। বা বুয়েট এক্সাম বা বিভিন্ন জায়গাতে যে এক্সাম দিবে ওইখানেও তোমার হচ্ছে গিয়ে নার্ভ প্রেশারটা অনেক কম হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি কথাবার্তা। শুরু করি, আমার সাথে সাথে তোমরা লিখবা। আমাদের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র এবং ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। একটু খাতায় লেখো। আমাদের টপিক ওয়ান এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্র দুটি ভেক্টর এর অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, সামান্তরিক সূত্র অনেক ডিরাইভেশন করছে, এখনো তো ডিরাইভেশনে যাচ্ছি না। দেখো, জিনিসটা এরকম ছিল যে এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের এইটা যদি পি ভেক্টর হয়, এইটা যদি কিউ ভেক্টর হয়, এবং এইটা যদি এদের অন্তর্ভুক্ত কোণ আলফা হয়, তাহলে সামান্তরিকের এই কর্ণটা হবে লব্ধি আর। সেই আর এর মানটা কি? আর এর মানটা হচ্ছে √p² + q² + 2pq cos আলফা, যেখানে পি কিউ এগুলো হচ্ছে ভেক্টর দুইটার মান, আর হচ্ছে লব্ধির মান, আর আলফা হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ। আর এটা হচ্ছে ট্যান থিটা। এটা কি, যে লব্ধিটা যদি পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে তোমার সূত্র হবে এটা। এখন মনে রাখার জন্য অনেক টেকনিক আছে, তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যে লব্ধির অ্যাঙ্গেলটা যার সাথে হবে তার সাথে কিছু হবে না নিচে। মানে লব্ধি আছে কি, এখন পি এর সাথে অ্যাঙ্গেলটা নিয়েছি আমি লব্ধি আর পি এর মধ্যে, অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে, এই কারণে পি কে সাইন কস মুক্ত রাখবো। আর এখানে ট্যান থিটা, ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে যে উপরে সাইন নিচে কস, তাহলে মাঝখানেটা প্লাস হবে, আর পি বাদ আরেকটা ভেক্টর কিউ। তো মূল জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে ফ্রি। তাহলে কথার কথা, এটা যদি গামা অ্যাঙ্গেল হয় কিউ এর সাথে, তাহলে ট্যান গামা ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের হবে, যেহেতু কিউ এর সাথে অ্যাঙ্গেল কিউ তাহলে ফ্রি, তাহলে পি কজ আলফা আর উপরে হবে পি সাইন আলফা। কিছুটা এরকম। এটা একটা মানে সহজ একটা উপায়, এটাতে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এটা ছিল মোটামুটি একটা বেসিক। এরপরে তোমরা পড়ছো লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে ভেক্টর দুইটার যোগফলের মানে মানের যোগফল, এবং সর্বনিম্ন মান হচ্ছে দুইটা ভেক্টরের মানের পার্থক্য। তার মানে বড় মানের ভেক্টরটা থেকে ছোট মানটা বিয়োগ দিবা, তাহলে সেটা হচ্ছে তোমার আর ম্যাক্সিমাম আর আর মিনিমামের ভ্যালু পাবা। আচ্ছা, তাহলে এখন এটা ছিল মোটামুটি সামান্তরিক সূত্রের একটা ব্রিফ। আর আরেকটা জিনিস যেটা অন্তর্ভুক্ত কোণ, ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্ত কোণ মানে কি, এক্ষেত্রে মাথায় রাখো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ দুটি ভেক্টরের
দুটি ভেক্টর এর পাকে, পা মানে হচ্ছে পাদবিন্দু, পাকে এক জায়গায় আনতে হবে। এভাবে কেন মনে রাখতে বললাম, কেন অনেকেরই কি হয়, এই ভেক্টরের অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে যা প্রচুর প্রবলেমের সৃষ্টি হয়। এক জায়গায় রাখতে হবে, রাখবো, ধরতে পারে না যে কোনটা আলফা কোণ। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই, ধরো যে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। আমি মধ্যবর্তী কোণ বলে দিলাম ধরো 120 ডিগ্রি। এখন কি আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মাঝখানে যেই কোণটা এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। তো আমরা খুশি মনে কি করব, এইভাবে আলফা সমান 120 ডিগ্রি বলে দিব দিয়ে অঙ্ক করে দিয়ে আসবো, কিন্তু অঙ্কটা হবে ভুল। তাহলে সঠিক অঙ্কটা কি হবে, মনে রাখার বুদ্ধি, যে দুটি ভেক্টরের পাকে এক জায়গায় রাখবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে কিউ ভেক্টরের পা, এটা, আর পি ভেক্টরের পা হচ্ছে এইটা। তাহলে এই পাটাকে মানে এই ভেক্টরটাকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিব। ধাক্কা দিয়ে যদি সামনে পাঠাই তাহলে জিনিসটা হবে এরকম। এটা হবে আমাদের পি ভেক্টর, সেইটাকে একটু এখানে লিখি। এটা হবে আমাদের পি ভেক্টর, সেইটা এখন এখানে চলে গেল। তাহলে এই যে দুইটা ভেক্টর পা এক জায়গায় চলে আসছে, তার মানে এইটা হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা কত, 60, কারণ পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইভাবে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয়। আচ্ছা এখন আসো আমাদের সামান্তরিক সূত্রের যে প্রথম প্রবলেমটা আছে। প্রবলেমটা কি বলছে, যে 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। আচ্ছা প্রশ্নে যা যা বলা আছে ছবি আঁকতে থাকো। এটা প্রবলেম 1। তো প্রথমে কি বলছে, যেহেতু আমাদের দুইটা ভেক্টর, একটা হচ্ছে 2p ভেক্টর আর একটা হচ্ছে আমাদের p ভেক্টর। ওকে, এটা হচ্ছে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট কোণে আনত। এখন কত কোণে জানি না, তো ধরে নিলাম আলফা। এখন বলছে যে এই ক্ষেত্রে, হ্যাঁ এখন দেখো এই ক্ষেত্রে কি একটা সামান্তরিক সূত্র অনুসারে লব্ধি পাবো, সেই লব্ধিটা কত হবে, আর হবে, জাস্ট সামান্তরিক সূত্র। এখন সেকেন্ড কেসে দেখো, এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে দেখো কি বলছে, যে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে তার মানে 2p কত হবে, 4p হবে। আর আরেকটা যেটা ছিল অ্যাজ ইট ইজ, এই অবস্থায় হলে কি বলতেছে, বলতেছে যে লব্ধিটা হবে তোমার 3 গুণ, লব্ধির মানটা হয়ে যাবে 3 গুণ। তার মানে আগে যদি আর থাকে এখন হবে 3r, কিন্তু অ্যাঙ্গেল আগের মতনই আছে। তো এখন বলছে যে এই অ্যাঙ্গেলের মানটা কত, অন্তর্ভুক্ত কোণটা কত। তাহলে দেখো তোমার দুইটা কেস আছে, দুই কেসে দুইবার সামান্তরিক সূত্র দিয়ে দাও। প্রথম কেসের ক্ষেত্রে দেখো সামান্তরিক সূত্র কি বলে, r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার, q স্কয়ার মানে তো p স্কয়ার, প্লাস 2p ইন্টু 2p cos আলফা, প্লাস সামান্তরিক সূত্র দিলাম। তাহলে এটা সলভ করে আসবে 5p, r স্কয়ার সমান আসবে, r স্কয়ার সমান আসবে হচ্ছে 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। এটা আমার 1 নম্বর সমীকরণ। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা এখন দেখো এখান থেকে আমি একটু এদিকে লিখি, এটা সম্ভবত তোলা হয়েছে, একটা কোথায়, এই তো এখানে। দেখো এটা ছিল ইকুয়েশন নাম্বার 1। এখন ইকুয়েশন নাম্বার 2টা কি বলতেছে, 2টা বলতেছে এরকম, যে সামান্তরিক সূত্র লব্ধির উপর স্কয়ার 3r এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার মানে 4p এর উপর স্কয়ার প্লাস q স্কয়ার মানে p এর উপর স্কয়ার প্লাস 2pq cos আলফা। জাস্ট মান বসায় দিলাম। এখন এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এরকম একটা জিনিস পাবা। সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা বলতেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, ফার্স্ট কেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কি বললাম, যে এই জিনিসটাকে সিম্পলিফাই করলে এরকম একটা জিনিস পাবা, যে 17/9 p স্কয়ার প্লাস 8/9 p স্কয়ার cos আলফা। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা এখন দেখো এই দুটো ইকুয়েশনের বাম পক্ষ সমান, তার মানে কি এটা ডান পক্ষ সমান। তাহলে কি দাঁড়াচ্ছে, 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 17/9 p স্কয়ার প্লাস 8/9 p স্কয়ার cos আলফা। তাহলে ইকুয়েশনটাকে এখন সলভ করলেই হয়ে যাচ্ছে, 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 17/9 p স্কয়ার প্লাস 8/9 p স্কয়ার cos আলফা। এখন এখান থেকে এই কোশ্চেনটা আশা করি সবাই সলভ করতে পারবা।
এই ইকুয়েশনটা সলভ করলে সবগুলো পি পি এগুলো কাটাকাটি চলে যাবে, যাওয়ার পরে ইকুয়েশনটা সলভ করলে ওইটা আলফার ভ্যালু পাবা 180 ডিগ্রি। তো আমি আর বেশি হিসাবে যাচ্ছি না, কেন গেলে ক্লাসটা অনেক লেংদি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পাশটা আশা করি সবার তোলা হয়েছে। তো এটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের সামান্তরিক সূত্রের উপরে কথাবার্তা। এখন আমরা একটু কথা বলবো উপাংশে বিভাজন। একটু মানে লাইন দাও, উপাংশে বিভাজন। সবাই লেখো উপাংশে বিভাজন। সবাই একটু লেখো উপাংশে বিভাজন। আচ্ছা, উপাংশে বিভাজন দেখো তাহলে উপাংশ উপাংশ জিনিসটা কি ছিল? থিওরিটা ছিল এরকম কিছুটা, এখানে করি যেহেতু সূত্রটা এদিকে আছে। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন আমাদের ধরো কোন একটা ভেক্টর আর দেওয়া আছে, আর দিয়ে বলতে বলে যে এই আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। আচ্ছা, ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। আলফা না দেই, আমরা থিটা দিই। থিটা দিলে বেটার হবে। আচ্ছা, থিটা দিলাম, থিটা দিই, হ্যাঁ থিটা দিই। এটাও থিটা, এটাও থিটা, থিটা দিলাম। তাহলে কি হবে? আমরা তো সবাই জানি যে এই দিক বরাবর হবে এক্স, এক্স অক্ষ বরাবর উপাংশ এক্স হবে আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমাদের আর সাইন থিটা। এখন এখানে একটা মিসকনসেপশন কাজ করে যে এক্স অক্ষ হইলেই বুঝি কস। জিনিসটা আসলে এরকম না। এক্স অক্ষ বরাবর কস না, তোমার থিটা অ্যাঙ্গেলটা যেদিকে থাকবে সেই দিককার উপাংশটাই হবে কস। সেই দিককার উপাংশটাই হবে কস। থিটাটা যদি এক্স অক্ষের সাথে আছে তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর কস থিটা, এরকম। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আমরা সবাই কম বেশি পড়ছি, স্যারের কাছেও আর কি পড়া হয়েছে। কিন্তু বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এটার উপর ভিত্তি করে আমরা একটা উপপাদ্য ক্রিয়েট করছি যার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। আমাদের উপাংশ কমপ্লিট। লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্যের থিওরি বা ডেরিভেশন অনেক বড়, তো আমি ডেরিভেশনে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। আচ্ছা দেখো, সামান্তরিক সূত্র কি ছিল? যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টরকে নির্দেশ করে। এট এ টাইম তুমি দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে চাচ্ছ, তুমি পারবা। কিন্তু যদি তোমাকে আমি বলি যে 5টা ভেক্টর 10টা ভেক্টর মানে অনেকগুলো ভেক্টর দিলাম, তখন যদি সামান্তরিক সূত্র দিয়ে তুমি করতে যাও তোমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অস্ত্র কি? অস্ত্র হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। এখন লম্বাংশ উপপাদ্যটা কি সেটা দেখো বলি। আবারও অক্ষ ব্যবস্থা নেই, কেন ভেক্টর, ভেক্টর মানে অক্ষের ব্যাপার স্যাপার আছে, দিকের ব্যাপার স্যাপার আছে। তো ধরো যে আমাদের একটা ভেক্টর হচ্ছে পি, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের কিউ। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, আর এইদিকে ধরো এটা আমাদের এস আরেকটা ভেক্টর। ধরো যে এটা থিটা 1 অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে থিটা 1 অ্যাঙ্গেলে আছে, এটা এক্স অক্ষের সাথে থিটা 2 তে আছে, এটা আছে এক্স অক্ষের সাথে থিটা 3 অ্যাঙ্গেলে। এখন আমি তোমাকে বললাম যে এই তিনটা ভেক্টর লব্ধি নির্ণয় করো। তো ধরে নাও যে এদের লব্ধিটা সামহার এখানে কোথাও যাবে, এইখানে যাবে। এটা ধরো যে আর ভেক্টর, এবং এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। তাহলে কি বলতেছে? তাহলে লম্বাংশ উপপাদ্য কি বলে? লম্বাংশ উপপাদ্য বলতেছে, মনোযোগ দিয়ে শুনো, যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, যেটাকে আর এক্স বলি, আর এক্স সমান হবে প্রদত্ত ভেক্টরগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি। তাহলে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? পি কস থিটা 1 প্লাস কিউ এর জন্য হচ্ছে কিউ কস থিটা 2 প্লাস এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে গিয়ে এস কস থিটা 3। তো এরকম যদি 100টা ভেক্টর থাকে এরকম ভাবে রেলগাড়ির মতো চলতে থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন ইকুয়েশন নাম্বার 2 তে আসি, যে এটা গেল লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। আর বলতেছে কি লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে, লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে এদের প্রত্যেকের ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমষ্টি। তার মানে কি হবে? জাস্ট যেখানে যেখানে কস আছে সেখানে সেখানে সাইন বসিয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2 প্লাস এস সাইন থিটা 3। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ পাইলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাইলাম। তাহলে এখন আমাদের কাজ শেষ।
আমাদের পি কিউ আর মানে পি কিউ এস প্রদত্ত ভেক্টর দেওয়া থাকবে, এই অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে, সেগুলো এখানে বসায় আমরা আর এক্স এর ভ্যালু পাবো আর ওয়াই এর ভ্যালু পাবো। সেখান থেকে লব্ধির মান কত হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর অ্যাঙ্গেলটা কত হবে, এই যে থিটা অ্যাঙ্গেল যেটা বলছিলাম, এটা হবে ট্যান থিটা সমান আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। এই দুইটা জিনিস আর এই জিনিসটা বাক্সবন্দি করে রাখো, এই দুইটা জিনিস বাক্সবন্দি করে রাখো। এটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এটা প্রয়োগটা কোথায় পাবো, নিউটনিয়ান মেকানিক্সে দেখবা যে অনেক সময় 2টা বল 3টা বল 4টা বল অনেকগুলো বলের লব্ধি বের করতে বলছে, সেই ক্ষেত্রে তুমি লম্বাংশ উপপাদ্য খাটায় ম্যাথটা করতে পারো। তো আমি তোমাকে এখন জাস্ট থিওরিটা বললাম, পরবর্তীতে ইনশাআল্লাহ যদি কখনো পরবর্তীতে যে ভাইরা আসবে নিউটনিয়ান মেকানিক্স হয়তো ওখানে ওটা বুঝাই দিতে পারে। তারপরে এখন আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের, ও হ্যাঁ আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল গুলার বিষয়। একটা জিনিস খেয়াল করবা, এই যে θ1 θ2 θ3 বা থিটা, এই অ্যাঙ্গেল গুলো যে আমরা বললাম এইগুলো সবসময় নিতে হবে একই ক্রমে। একই ক্রমে জিনিসটা কি, হয় সবগুলো অ্যাঙ্গেল নিবা অ্যান্টি ক্লকওয়াইজে অথবা সবগুলাই নিবা ক্লকওয়াইজে। যেমন আমি এখানে কি সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজে নিছি, কিন্তু একটা অ্যান্টি ক্লকে নিলা আর একটা ক্লকে নিলা তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মানে হিসাব মিলবে না। তো এখানে আবার একটা ঝামেলা আছে, ত্রিকোণমিতিতে আমরা পড়ছি না যে ক্লকওয়াইজের অ্যাঙ্গেল গুলো নেগেটিভ অ্যাঙ্গেল হয়। হ্যাঁ, তো সেই কারণে দেখা যায় যে নেগেটিভ অ্যাঙ্গেল দিতে, এখানে নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট দিতে আমরা অনেক সময় ভুলে যাই, এখানে নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট দিতে আমরা অনেক সময় ভুলে যাই, তখন ভুল হয়ে যায়। এই কারণে আমি রেকমেন্ড করি যে অ্যাঙ্গেল গুলো অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজে রাখবা, তাহলে আর কোনোই সমস্যা হবে না। তো এটা ছিল এখানকার সতর্কবার্তা। এটা মনে করো যে একদম ভালো মতো নিজের ভাষায় লিখে রাখো যে অ্যান্টি ক্লক বা ক্লকে তুমি যেভাবে ইচ্ছা নিতে পারো, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে ক্লকে মানে অ্যান্টি ক্লকে নাও, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও। তাহলে এটা গেল তোমার লম্বাংশ উপপাদ্য। এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা এবং ভেক্টর তৈরি। ভেক্টর তৈরি এই জিনিসটা অনেকেই পারি, আবার অনেকেই খুব মানে প্যারা হয় আর কি। তো দেখা যায় যে ভেক্টর তৈরি করতে না পারার কারণে তোমার নদী নৌকার ম্যাথ বা আপেক্ষিক বেগ বা বৃষ্টির যে ম্যাথ গুলো আছে ওগুলাকে আমরা অনেক বেশি জটিল বানায় ফেলি। সেই কারণে আমরা এখন একটু এমফাসিস দিব কি স্থানাঙ্ক ব্যবস্থা এবং ভেক্টর তৈরির উপরে। স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, যে এরকম স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা আমরা সবাই জানি যে 3টা অক্ষ পরস্পর লম্ব হয়। আবার এটাও জানি যে পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এটাও আমাদের সবার জানা আছে। এই এই কনসেপ্টের সাহায্যে আমরা এখন কি করব, একটা ভেক্টর তৈরি করব। আচ্ছা, তার আগে আমাকে বলো ভেক্টর মানে কি। ভেক্টর মানে হচ্ছে মান প্লাস দিক, এর মানও আছে এর দিকও আছে। কারণ ভেক্টরকে প্রকাশ করতে হলে শুধু মান যথেষ্ট না, দিকেরও প্রয়োজন। এখন এই দিকটা কেমনে দেখাবো, দিকটা দেখাবো একক ভেক্টরের সাহায্যে। একক ভেক্টর হলো সেই অস্ত্র যার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো একটা ভেক্টরের দিককে নির্দেশ করতে পারি। আচ্ছা, এটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো, আমি তোমাকে বললাম যে একটা ভেক্টরের মান 5 একক, ভেক্টরের মান 5 একক, ধরো এ ভেক্টর, এর মান হচ্ছে 5 একক, আর বলে দিলাম যে এটা পজিটিভ এক্স বরাবর কাজ করতে, পজিটিভ এক্স বরাবর কাজ করতে। তাহলে এখন এই ভেক্টরটাকে তুমি কিভাবে লিখবা, অবশ্যই লিখবা যে এর মান হচ্ছে 5 একক, আর ভেক্টরটা যেহেতু পজিটিভ এক্স বরাবর কাজ করতেছে, দ্যাট মিন্স পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। তাহলে আই ক্যাপটা বসায় দাও। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, যে ভেক্টরের মান 5 একক এবং যেহেতু সে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল, সেই কারণে পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপকে বসায় দিলাম। এটাই হচ্ছে ভেক্টর। তাহলে এখন দেখো, এখানে একটা আমি এমসিকিউ দিছি যে এ ভেক্টরটির ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর উপাংশের মান যথাক্রমে 5, 6 ও 7 একক। ভেক্টরটি নির্ণয় করো। তাহলে ভেক্টরটা কি হবে, দেখো এরকম, এটা হবে এ ভেক্টর পজিটিভ এক্স, মানে প্রথমে কি এক্স অক্ষ বরাবর হচ্ছে 5, ওয়াই অক্ষ বরাবর কি 6, জেড অক্ষ বরাবর কি 7। এখন এক্স অক্ষের ক্ষেত্রে দেখো বলছে ধনাত্মক এক্স অক্ষ, তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। এবার বলছে ঋণাত্মক ওয়াই অক্ষ।
এখন দেখো ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, তার মানে কি ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর কি মাইনাস জে ক্যাপ উল্টায় যাবে, কারণ ঋণাত্মক ওয়াই অক্ষতে এটা যদি ধনাত্মক ওয়াই হয়, ঋণাত্মক ওয়াই এই দিক বরাবর কাজ করতেছে। এবার আসি হচ্ছে আমাদের এটা 7টা কি বলছে, এটা বলছে যে ধনাত্মক জেড অক্ষ বরাবর, ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে ক্যাপ, তাহলে বসায় দিলা সবকিছু। এখন মান কত, এখন ভেক্টরটা কত 5i মাইনাস 6j প্লাস 7k, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তো এইভাবে আমরা একটা ভেক্টরকে তৈরি করতে পারি আর কি। উপাংশের ভ্যালু যদি জানা থাকে এবং দিকগুলো যদি জানা থাকে, আমরা এইভাবে একক ভেক্টর তৈরি করব। এবং এটা কোথায় কাজে লাগবে, ওই তো নদী নৌকা বৃষ্টি বা এই টাইপের যে ম্যাথগুলো আছে সেখানে কাজে লাগবে। আচ্ছা এখন চলো আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে যাই, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, এখান থেকে সেরকম কোনো অঙ্ক নাই, লম্বাংশ বলো বা উপাংশে বলো, এগুলোর বেশি প্রয়োগ পাবা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যাতে, তো আমরা এই কারণে ওখান থেকে কোনো অঙ্ক করালাম না। আচ্ছা এখন আসি আমরা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টে। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, তো দেখো আমি আমার হাতের ডান সাইডে সূত্র লিখে রাখছি যে দুইটা ভেক্টর এ ডট বি, তাহলে মান কত এবি কস থিটা, এবি কস থিটা। তো এখানে আমরা কি করলাম যে এই কস থিটাটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বাকিটাকে বাইরে মারলাম। তারপর হচ্ছে তোমার বি কস থিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বাকিটাকে বাইরে রাখলাম। এখন দেখো এখানে একটা জিনিস আছে যে এ কস থিটা, এটা পরিচয়টা কি, এটা হচ্ছে বি এর দিকে এ এর অভিক্ষেপ, আর বি কস থিটা এর পরিচয়টা কি এ এর দিকে বি এর অভিক্ষেপ। এখন মানে একটু গোলমাল পাকা যাচ্ছে যে কিভাবে মনে রাখবো, তো মনে রাখা সহজ বুদ্ধি, দেখো এ এর অভিক্ষেপ তাই এ কস থিটা, বি এর অভিক্ষেপ তাই বি কস থিটা। অর্থাৎ খাতায় শর্টকাটে লিখে রাখতে পারো যার মানে যার অভিক্ষেপ তার কস থিটা, এই জিনিসটা লিখে রাখতে পারো যে অভিক্ষেপ নির্ণয় করার সময় আমরা কি বুঝবো যে যার অভিক্ষেপ তার কস থিটা, যদি বলে এ তাহলে এ কস থিটা, যদি বলে বি এর অভিক্ষেপ তাহলে বি কস থিটা। এটা একটা জিনিস গেল। আর এই যে থিটা, এই থিটাটা পরিচয় কি, থিটাটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, আর অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে তো ওই সূত্রটা তো থাকবেই, মানে ওই কনসেপ্টটা তো থাকবেই যে দুইটা ভেক্টরের পাদবিন্দুকে বা পাকে এক জায়গায় নিতে হবে, এটা একটু মনে রাখবে। এটা যেখানে যেখানেই মানে ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নিয়ে কাজ কারবার আছে, মনে রাখবা যে সেইখানেই প্রথমে আমাকে ভেক্টরের দুইটা পাকে বা পাদবিন্দুকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আচ্ছা এখন আমাদের দেখো একটা অঙ্ক এখানে আছে ডট প্রোডাক্টের উপরে, যে a is equal to 2i plus 2k, b is equal to 3j plus 4k, a এর দিকে b এর উপাংশ কত। তো দেখো লম্ব অভিক্ষেপ যদি বলতাম তাহলে সবাই মনে করে দিতা যে a এর দিকে b এর লম্ব অভিক্ষেপ, তার মানে আসলে কি b এর লম্ব অভিক্ষেপ মানে b cos থিটার ভ্যালুটা বের করলেই হচ্ছে। কিন্তু উপাংশটা কি, প্রশ্ন হইতে পারে ভাই উপাংশটা কি। তো দেখো উপাংশটা ক্লিয়ার করি, লম্ব অভিক্ষেপ আমি একটু সংক্ষেপে লিখলাম ল অফ ভার্সাস হচ্ছে উপাংশ। তো মনে রাখবা লম্ব অভিক্ষেপ এ হচ্ছে স্কেলার, এ হচ্ছে স্কেলার, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর, ভেক্টর। অর্থাৎ লম্ব অভিক্ষেপ স্কেলার মানের সাথে যদি কোনোভাবে একটা দিককে ইনক্লুড করে দিতে পারো, একটা দিককে যদি ইনক্লুড করে দিতে পারো তাহলে সেটাই হয়ে যাবে উপাংশ। তাহলে চলো সেটা কিভাবে করবো এই অঙ্কটার মাধ্যমে দেখি। তাহলে প্রথমে মনে করো যে এ দিকে বি এর উপাংশ কত, তুমি একদম ভুলে যাও যে উপাংশ বের করতে বলছে, মনে করো যে তোমাকে বের করতে বলছে এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে তুমি কি করবে আসলে, এ ডট বি, এটা আমি কত নম্বর সলভ করতেছি 3 নাম্বার, এ ডট বি এটা সমান হবে আমাদের এবি কস থিটা, এবি কস থিটা, হ্যাঁ থিটাই বলি সমস্যা নেই, থিটা অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে এখান থেকে আমরা কি বের করব বি কস থিটা, বি কস থিটা এটা সমান কত হবে এ ডট বি ডিভাইডেড বাই এ, এটা হবে। এখন দেখো এ ডট বির ভ্যালু কত হবে, মানগুলো বসায় দাও, যদি মান বসাও ডট গুণফল করলে কত পাওয়া যাবে, তোমার যতদূর মনে হয় 8 পাওয়া যাবে, এটা ডট গুণফলটা 8 পাওয়া যাবে, আর এই ভেক্টরের মানটা পাওয়া যাবে 2√2, এটা মান পাওয়া যাবে 2√2। তার মানে সব মিলে অ্যান্সার হবে আসলে কত, যদি লম্ব অভিক্ষেপ বলতো 4/√2, এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপের মান।
কিন্তু আমরা তো লম্ব অভিক্ষেপ চাইনি, আমাদের চাইছে কি উপাংশ। তাহলে এখন যেভাবেই হোক এই লম্ব অভিক্ষেপকে আমরা ভেক্টর বানাবো। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এরকম একটা জিনিস বলা আছে। এখন এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ মানে এটা না, দেখো তো বি কস থিটা মানে কি, এটা না, এটা হচ্ছে বি কস থিটা। তোমরা যারা মানে ডট গুণফল সম্পর্কে একটু জানো দেখবা যে বইয়ে অনেক মানে সমকোণী ত্রিভুজ দিয়ে দেখায় দিছে যে এটা হচ্ছে বি কস থিটা। তার মানে কি বোঝা যাচ্ছে যে বি কস থিটাটা কিন্তু এ ভেক্টরের দিকে ক্রিয়াশীল, বি কস থিটা ভেক্টরটা এ ভেক্টরের দিকে ক্রিয়াশীল। এটা আমি একটু উপরে লিখি, এ ভেক্টরের দিকে ক্রিয়াশীল। তাহলে তো আমরা দিক পেয়ে গেছি। কোনোভাবে যদি আমরা এর দিকে একটা একক ভেক্টর বের করে জাস্ট এটার সাথে যুক্ত করে দিতে পারি তাহলেই কি আমাদের কাজ শেষ। তাহলে এখন বলো এ ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে পারবা কিনা? এর এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর ডিভাইডেড বাই তার মান, সেটা হচ্ছে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে পাওয়া যাবে এখন দেখো কি হবে, এ ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 2k, 2i প্লাস 2k, আর একটু আগেই বললাম এ ভেক্টরের মানটা হচ্ছে 2√2। তাহলে এখান থেকে যদি সলভ করো তাহলে পাচ্ছ কি i প্লাস k। এখন এই যে এই ভ্যালুটা এটা জাস্ট এর পিছনে লাগায় দাও, তাহলে উপাংশটা কি হবে দেখো, উপাংশটা হবে মান দ্যাট ইজ 4/√2, আর দিক, দিক কোনটা, দিক হচ্ছে একক ভেক্টরটা i প্লাস k। এই যে এটাই হচ্ছে উপাংশ। তার মানে আগের অঙ্কই, খালি এর সাথে একটা একক ভেক্টর যোগ করে দিলেই তোমার উপাংশটা পাচ্ছ। এখন দেখো এই উপাংশের যদি কখনো বলে যে উপাংশের, হ্যাঁ সরি ওটা তো হয়ে গেল, যে উপাংশের মান, উপাংশের মান হচ্ছে তোমার 4/√2 আর দিক হচ্ছে i প্লাস k, এটা। এখন আমরা যাব আমাদের নেক্সট অঙ্কটাতে। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ এবং ঘনকের যে কোনো একটা তলের কর্ণের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এই জিনিসটা বলছে। তো এখন দেখো এটা একটা ভিজুয়ালাইজ করার জিনিস, তো একটু মনোযোগ দিয়ে শুনো, আশা করি বুঝতে পারবা। যে আমি একটা ঘনক আঁকাই আগে, ঘনক আঁকাই। এই যে এটা আমাদের ঘনক ছিল। তো যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি আমরা আগে অক্ষ ব্যবস্থাটা সিলেক্ট করে নিই, এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। তাহলে এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আচ্ছা এখন বলছে কি ঘনকের কর্ণ এবং পৃষ্ঠের কর্ণ, এখন এটা একটু বুঝতে হবে। এই ঘরটাকে একটা ঘনক চিন্তা করো, তাহলে ঘনকের কর্ণ কি হবে, এই প্রান্ত থেকে একদম ওই মাথা পর্যন্ত, এই প্রান্ত থেকে ওই মাথা পর্যন্ত যে রেখাটা, এটা হচ্ছে ঘনকের কর্ণ। এবার আসি যে কোনো একটি পৃষ্ঠের কর্ণ। পৃষ্ঠ মানে কি, যেমন ধরো এই মেঝেটা, এই মেঝে বরাবর কর্ণ। তাহলে মেঝে বরাবর কর্ণটা কি হবে, এইখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এই মেঝে বরাবর একদম নিচে ওই বিন্দুতে যায় পৌঁছাবে। তাহলে দেখো আমি যদি ঘনকের কর্ণটাকে একটু ডিনোট করতে চাই, এটা হচ্ছে আমার ঘরের এই বিন্দু ও, আর ওই বিন্দুটা হচ্ছে এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমার সেই ঘনকের কর্ণ। আচ্ছা পৃষ্ঠের কর্ণ, এটাতে এই বিন্দু আগেই বলছি, আর এই বিন্দুটা কোনটা, একদম ওই প্রান্তে, মেঝের ওই প্রান্তের বিন্দু, তাহলে এটা একটা ভেক্টর। আচ্ছা গেল। তাহলে এখন দেখো যে কোনোভাবে যদি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ এটা যদি বের করতে পারি তাহলেই কি আমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে গেল না? প্রশ্নে তো এটাই চাইছে যে কর্ণ দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো। তো কোনোভাবে যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলেই তো কাজ। কিন্তু কথা হচ্ছে এই ভেক্টরটার মান কত, মানে এই ভেক্টরটা কত আর এই ভেক্টরটাই বা কত, সেটা এখন কথা। তো কিছু যেহেতু বলা নাই, তো তুমি এমনি ধরে নাও যে যেহেতু ঘনক সবগুলা বাহু ধরো এক একক ধরে নিলা। তুমি চাইলে এক একক না, তুমি 2 3 4 10 বা কোনো চলক ধরলে এ বি সি, তোমার ইচ্ছা তুমি যা ধরবা। আমি আমার হিসাবের সুবিধার জন্য এক একক ধরে নিলাম। তাহলে দেখো আমরা আগে দেখি এই ভেক্টরটা কত হবে। তাহলে প্রথমে আমাকে বলো যে এটা এক, মানে এক্স অক্ষ বরাবর এক একক আসলাম, এইটুকু এক। আবার দেখো এটাও হচ্ছে এক। তাহলে দেখো প্রথমে কি হলো, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক একক আসলা, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর এক একক গেলা, তারপর সেখান থেকে জেড অক্ষ বরাবর এক একক উপরে উঠলা, তাইলে তুমি এই বিন্দুটা পাও। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষ বরাবর গেছো এক, ওয়াই অক্ষ বরাবর গেছো এক, জেড অক্ষ বরাবর গেছো এক, এটা। এখন দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষ বরাবর এক একক এসেছো,
1 একক। তারপর ওয়াই অক্ষের সমান্তরালে গেছে 1 একক, অবশ্যই পজিটিভ দিকে গেছে, এটা যেহেতু পজিটিভ হয়। কিন্তু জেড অক্ষ বরাবর উপরে উঠো নাই বা নিচেও নামো নাই, তাহলে এটা কত হবে? 0। হ্যাঁ, তাহলে তুমি বিন্দু পেয়ে গেছো, তাহলে কি তুমি ভেক্টর বানাইতে পারবা না? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে ভেক্টর বানাও। ভেক্টর কি হবে? আই প্লাস জে প্লাস কে। আর এই ভেক্টরটা কত হবে? বি হবে আই প্লাস জে। এখন দেখো, তোমার কাছে দুইটা ভেক্টর জানা আছে, তুমি ডট গুণফল জানো, তাহলে কি তুমি এই দুটো ভেক্টর অন্তর্ভুক্ত কোণ বের করতে পারবা? অবশ্যই পারবা। এ বি কস, ধরো যে এই কোণটা আলফা, তাহলে কি হবে? আলফা। তাহলে আলফা সমান কত হবে? আলফা সমান কজ ইনভার্স এ ডট বি, এ ডট বি নিচে হবে কত? এ বি। এর মান, এখানে এর মান বসাবা, বি এর মান বসাবা, এ ডট বি এর ভ্যালু বসাবা, ক্যালকুলেটরে বাটন প্রেস করবা, তোমার আলফার ভ্যালু পেয়ে যাবা। আলফার ভ্যালুটা তো আমি ওখানে লিখে দিচ্ছি। তো এটা ছিল তোমাদের ডট গুণফলের আরো একটা সুন্দর উদাহরণ। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যাব হচ্ছে ক্রস গুণফল। ক্রস গুণফলের ক্ষেত্রে বলি যে এখানে কঠিন তেমন কিছু নাই। ক্রস গুণফলের ক্ষেত্রে কঠিন তেমন কিছু নাই। ক্রস গুণফলের ক্ষেত্রে কঠিন তেমন কিছু নাই। তোমার ক্ষেত্রে তো এ ক্রস বি সমান এবি সাইন থিটা এটা আছে। তারপরে তোমার আছে কি, যে যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে কি, যে ক্রস গুণফলের মানের সমান। যদি সামান্তরিকের দুটো কর্ণ হয় তাহলে সেটা হবে তোমার ক্রস গুণফলের মানের অর্ধেক। ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে কি হবে? ক্রস গুণফলের মানের অর্ধেক। তো এই জিনিসগুলো থেকে সেরকম কঠিন কোনো প্রশ্ন আসে না, বা আসলে আসে না সেরকম। যদি দেখে থাকো এটা আসলে রেয়ার কেস। তো আমরা আসলে এখান থেকে বেশি কিছু করবো না, এগুলো আমরা তো সেই আগে থেকেই করে আসতেছি। মানে ভেক্টর যখন আমরা একদম শুরু থেকে পড়তেছি তখন থেকে আমরা মানে এগুলা সাথে পরিচিত। তো আমরা ক্রস গুণফল নিয়ে বেশি কথাবার্তা বলবো না। তাহলে কথাবার্তা বলবো কি নিয়ে? আয়তন নিয়ে। আয়তন নিয়ে এই জিনিসটা অনেকটা আন্ডাররেটেড একটা টপিক, মানে মানুষজন এটা বেশি মানে গুরুত্ব দেয় না। তো যেহেতু গুরুত্ব দেয় না সেটাই পড়বো। অ্যাডমিশনে তো তুমি যা গুরুত্ব দিবা না সেখান থেকে আসার সম্ভাবনা বেশি। তো চলো আয়তনটা দেখি। আয়তন তল কি? তল হচ্ছে, তো ধরো এটা একটা সামান্তরিক, এটা একটা তল। ত্রিভুজ এটা একটা তল, বা ক্ষেত্র এটা একটা তল। আয়তন জিনিসটা কি? যেমন এই ঘরটা কি একটা স্পেস দখল করে আছে, তো এটাকেই বলা হচ্ছে আয়তন। তো আমরা এরকম একটা ফ্রি স্পেসের আয়তন বের করবো আর কি, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আয়তন বের করার জন্য যে অস্ত্রটা আমরা ইউজ করব সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট। দেখো আমার সাথে সবাই, স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে স্কেলার ত্রিগুণফল। এখন এই জিনিসটা কি রকম, এটা আমি এখানে লিখে রাখছি, যে তিনটা ভেক্টর যদি এবিসি হয় তাহলে তার স্কেলার ত্রিগুণফল হবে এ ডট বি ক্রস সি। শুধু এটা না, যদি আমি বলি এ ডট বি ক্রস সি, এটা তো হলোই। বি ডট সি ক্রস এ, আমি যদি এটাও বলি এটাও স্কেলার ত্রিগুণফল। অথবা আমি যদি সি ডট এ ক্রস বি বলি, এটাও আমার স্কেলার ত্রিগুণফল। এবং এই তিনটা ভ্যালু একই ভ্যালু আসবে। এখন এটা মনে রাখবা কিভাবে? মনে রাখা সহজ বুদ্ধি। দেখো ম্যাথে কি তোমরা চক্রক্রমিক রাশি পড়ছো, যে এরকম ভাবে যায় এ বি সি, বি সি এ, সি এ বি। দেখো ওই জিনিসটাই আছে এখানে। চক্রক্রমিক আকারে তুমি জাস্ট প্রথমে ডট করবা, তারপরে ক্রস করবা। এটা হচ্ছে তোমার স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন দেখো যে ভেক্টরের ভ্যালু যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এভাবে যদি দেওয়া থাকে, তাহলে এই পুরা জিনিসটা পরিবর্তে আমরা শর্টকাটে যেটা করতে পারি সেটা হলো এটা একটা 3 মাত্রার নির্ণায়ক, যার প্রথম সারিতে থাকবে কি এক্স এ ওয়াই এ জেড, বিএক্স বিওয়াই বিজেড, সিএক্স সিওয়াই সিজেড। মানে এটা কি? এই তিনটা হচ্ছে আই ক্যাপের সহগগুলা, এই তিনটা হচ্ছে জে ক্যাপের সহগগুলা, আর এই তিনটা হচ্ছে কে ক্যাপের সহগগুলা। তো এই সহগুলোর মান বসাবা, তাহলে তুমি হচ্ছে আয়তনটা পাবা। এখন আসে সমতলীয়। আচ্ছা বলো তো, এই ঘরটা এর উচ্চতাটা যদি কোনো কারণে নাই হয়ে যায়,
এর উচ্চতাটা যদি কোনো কারণে নাই হয়ে যায় তাহলে কি এই ঘরের আর অস্তিত্ব থাকবে? ঘরের অস্তিত্ব থাকবে না, মানে কি আয়তন শূন্য। এখন একটা জিনিস দেখো, যে এই যে এবিসি ভেক্টরটা আছে, এটা একটা কথা বলতে ভুলে গেছি, যে দেখো জিনিসটা এরকম, যে এটা দেখো আয়তন দেখাচ্ছি, এটা একটা ঘনবস্তু, সামান্তরিক, এটা একটা সামান্তরিক, সামান্তরিকের জন্য একটা 3D বস্তু আঁকাইছি, তো এটাকে বলা হয় সামান্তরক। সামান্তরক 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 তো বলা হচ্ছে যে এই এবিসি ভেক্টরটা কিন্তু যে কোনো ক্রমে থাকতে পারবে না, তোমাকে এবিসি ভেক্টরটা হইতে হবে একই শীর্ষবিন্দুতে অবস্থিত। অর্থাৎ যদি এ হয় এটা, বি যদি হয় এটা, আর সি যদি হয় এইটা, মানে মূল কথা তিনটা ভেক্টরের যদি পাদবিন্দু এক জায়গাতে থাকে, অর্থাৎ ঘনকের তিনটা সন্নিহিত বাহু যদি এরকম এবিসি তিনটা ভেক্টর নির্দেশ করে, তাহলেই কেবলমাত্র স্কেলার ত্রিগুণফলকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি কথার কথা ধরো যে এটা এ থাকলো, এটা বি থাকলো, আমি বললাম যে কথা এটাকে বললাম সি, এটা সি না হয় আমি এটাকে সি বললাম, তাহলে তিনটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু এক জায়গাতে নাই, তার মানে তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা লিখে রাখতে পারো যে স্কেলার ত্রিগুণফলের শর্ত হচ্ছে যে তিনটা ভেক্টরের পাদবিন্দুকে একই জায়গায় থাকতে হবে, বা এভাবে লিখতে পারো যে সামান্তরকের তিনটা সন্নিহিত বাহু হওয়া লাগবে। এই জিনিসটা একটু শর্টে লিখে রাখো। আচ্ছা, লেখা হয়েছে আশা করি। তো হচ্ছে এখন তো আয়তন শূন্যের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো যেটা বলতেছিলাম যে ঘরের আয়তন শূন্য হবে কখন? যখন এই উচ্চতাটা নাই হয়ে যাবে। এখন উচ্চতা নাই হওয়া অর্থ কি? এই যে সি ভেক্টর যেটা লম্বা লম্বি খাড়া বরাবর আছে, সেটা কি মাটির সাথে মিশে যাওয়া? এখন যদি তিনটা ভেক্টর এই মাটির সাথে মিশে যায়, তিনটা ভেক্টর যদি এই মাটির সাথে এইভাবে মিশে যায়, কথার কথা এইভাবে এইভাবে মিশে গেল, তাহলে কি হবে? এটা সমতলীয় ভেক্টর হলো না? এই কারণে আমরা বলি যে ঘন সামান্তরিকের আয়তন শূন্য, অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট শূন্য হইলে ভেক্টর তিনটা হয় সমতলীয়। তো এটা দিয়ে দেখবা যে বইয়ে অনেক অঙ্ক টঙ্ক আছে। তো ওই ক্ষেত্রে যখন বলে সমতলীয় হওয়ার শর্ত, তখন ওই নির্ণায়কটার ভ্যালু 0 করে দিবা, তাহলেই হয়ে যাবে। এটা গেল মোটামুটি তোমার আয়তনের বিষয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা হচ্ছে মানে মোটামুটি ইম্পর্টেন্ট না সেটা বলবো না, যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখন আসতেছে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট জিনিসপাতি, যেটা নিয়ে আমরা সবাই আসলে কলেজ লাইফে ভয় পাই। ইনফ্যাক্ট আমিও অনেক মানে ভয়ে ছিলাম আর কি। সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, নদী নৌকা আর বৃষ্টি। এই তিনটা ম্যাথ নিয়ে আমার দেখা গেছে একটা স্মৃতি বলি তোমাদেরকে, যে এইচএসসি পরীক্ষা নদী নৌকার একটা ম্যাথ আসছিল। ওই ম্যাথটা আসলে কিন্তু যথেষ্ট কমপ্লেক্স, কিন্তু আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিলাম, আমার কাছে কি ওই ম্যাথটা অতি সহজেই পারার কথা ছিল, কিন্তু তাও আমি দেখা গেছে যে ওই ম্যাথটা অতি সহজে সলভ করতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে যথোপযুক্ত প্রসেসে অঙ্কটা না করা। তো আমি আসলে চেষ্টা করব যে হচ্ছে তোমাদেরকে যতটা সহজে এটা বোঝানো যায় সেটা দিয়ে সলভ করে দেওয়ার, এবং আমি শিখাবো হচ্ছে ভেক্টর তৈরির মাধ্যমে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়ছো ওটা যদি ভুলেও যাওয়ার সমস্যা নাই, কিন্তু এখন যা পড়াবো এটা একদম মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। আচ্ছা, একটু দ্রুত আগাইতে হবে। আপেক্ষিক বেগ, তাহলে আমরা পড়ছি কি যে পৃথিবীর সকল স্থিতি আপেক্ষিক, পৃথিবীর সকল গতি আপেক্ষিক, কোনো কিছু পরম না। পরম জিনিসটা কি? পরম জিনিসটা মানে হচ্ছে একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে। যেমন উদাহরণ ধরো যে এটা হচ্ছে একটা বল 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কথার কথা তোমরা স্থির বসে আছো, তোমরা স্থির বসে আছো, তো তোমরা স্থির পর্যবেক্ষক, তো তোমরা দেখতেছো এটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তোমরা যা দেখবা সেটা হচ্ছে প্রকৃত বেগ বা পরম বেগ। এখন কথার কথা ধরো যে তোমার এক বন্ধু সে বাইকে চড়ে বা ধরো সে গাড়িতে চড়ে যাচ্ছে, যে গাড়িটা আসলে অত ভালো হইলো না বোঝানো আর কি, সে গাড়িতে যাচ্ছে, ধরো গাড়ি যাচ্ছে 5 মিটার, কথা কথা 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এখন তুমি গাড়িতে বসে থেকে এই বলটাকে দেখতেছো, তাহলে অবশ্যই কি তুমি একজন গতিশীল পর্যবেক্ষক,
গতিশীল পর্যবেক্ষক আরেকটা গতিশীল বস্তুকে যত বেগে দেখে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগের সংজ্ঞাটা কি বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা দেখো। ধরো আগের উদাহরণ, এটা একটা বল, এই বলটা v1 বেগে যাচ্ছে, এটা আরেকটা বল, এটা v2 বেগে যাচ্ছে, একই রেখা বরাবর। এখন আপাতত একই রেখা বরাবরই বলতেছি, পরে দেখবা যে আরো জিনিসটা ভাস্ট। তো দেখো এখন যদি আমি বলি যেটা আমাদের ফার্স্ট বস্তু, এটা আমাদের সেকেন্ড বস্তু, তা আমি যদি বলি একের সাপেক্ষে দুইয়ের বেগ, একের সাপেক্ষে দুইয়ের বেগ, তাহলে কি হবে? আর 2 এর সাপেক্ষে 1 এর বেগ, তাহলে কি হবে? আচ্ছা দেখো এখন ভাষাটা একটু বোঝা লাগবে যে বেগটা কার? 2 এর, তাহলে v2 লেখো। কার সাপেক্ষে? 1 এর সাপেক্ষে, তাহলে 1 এর সাপেক্ষে বেগ, তাই একটা বিয়োগ করে দাও, ভেক্টর সাইন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস হবে, যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস হবে। যেহেতু 1 এর সাপেক্ষে বেগ তাই 1 এরটা মাইনাস করছি। তাহলে এটা লিখে রাখো একটু শর্টকাটে যে আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে মাইনাস করতে হবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস করতে হবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস করতে হবে। আচ্ছা এখন আসো, তাহলে এটা কি হবে? এটা কি হবে? তাহলে বুঝতেই পারতেছো কার বেগ? বেগটা হচ্ছে 1 এর, তাহলে 1 এর বেগটা সামনে থাকবে, কিন্তু কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে, এই যে 2 এর সাপেক্ষে, তাহলে 2 এর বেগটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এখন এই জিনিসটাকে সংক্ষেপে প্রকাশ করা যায়। দেখো এই জিনিসটাকে ইংলিশে বলা হয় এইভাবে যে ভেলোসিটি অফ 2 এর বেগ উইথ রেসপেক্ট টু 1, মানে 1 এর সাপেক্ষে। 2 এর বেগ 1 এর সাপেক্ষে, ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1। তাহলে কি লিখবো? ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1 সমান v2 মাইনাস v1। বা অনেকে ইংলিশ দিয়ে আসলে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে মনে রাখবে এইভাবে যে যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস, আর এখানে ক্রমটা কি 2 1, তাই এখানেও দেখো 2 1। তাই এটা কি লিখবো? এটার প্রতীকটা হবে v12। কেউ যদি ইংলিশে মনে রাখতে চাও তাহলে এটা হবে যে ভেলোসিটি অফ 1 1 এর বেগ উইথ রেসপেক্ট টু 2 এর সাপেক্ষে। আর কেউ যদি এটা মনে না রাখতে পারো তাহলে তো আগের মতন যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস, আগে 1 তাই এখানে 1, পরে 2 তাই এখানে 2, 1 2 এখানে 1 2। তো এটা ছিল তোমার মোটামুটি আপেক্ষিক বেগের একটা বেসিক। এখন এটাকে আমরা একটা রেখার ক্ষেত্রে প্রতিপাদন করলাম, কিন্তু এটা শুধু রেখা না, একটা বস্তু যদি একটা তল বরাবর গতিশীল হয়, অর্থাৎ দ্বিমাত্রিক ক্ষেত্র, ত্রিমাত্রিক ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে এই সূত্রটা সত্য। তুমি জাস্ট যার সাপেক্ষে বেগ তারটা বিয়োগ করে দিবা। দেখো একটা অঙ্ক আছে এখানে, জাহাজের একটা অঙ্ক, এটা করি, এটা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো প্রশ্নটা কি বলছে, যে একটি জাহাজ পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে। আচ্ছা তারপর কি বলছে, যে বাতাস এসে তোমার গায়ে 5 মিটার পার সেকেন্ড বেগে ঝাপটা দিচ্ছে। কারণ ঝাপটা দিচ্ছে বলে তোমার মনে হলো, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার মনে হলো মানে তুমি দেখতেছো, তুমি হচ্ছে পর্যবেক্ষক, তুমি বাতাসের বেগকে দেখতেছো। তার মানে এটা হচ্ছে বাতাসের বেগ তোমার সাপেক্ষে, বাতাসের বেগ তোমার সাপেক্ষে। তার মানে এই বেগটাকে কি আমরা ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু মি বলতে পারি, যে বাতাসের বেগ আমার সাপেক্ষে, বাতাসের বেগ আমার সাপেক্ষে, এটার ভ্যালু দেওয়া আছে। আর এটা কি? জাহাজ পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটা কি জাহাজের বেগ, ভেলোসিটি অফ শিপ, জাহাজের বেগ। এখন তোমাকে কি বের করতে বলছে? বাতাসের প্রকৃত বেগ বের করতে বলছে, বাতাসের প্রকৃত বেগ। বাতাসের প্রকৃত বেগটা কি হবে? va, ভেলোসিটি অফ এয়ার, এটাই তো বাতাসের প্রকৃত বেগ। তাহলে চলো শুরু করি। এখন দেখো এখানে আরেকটা ঝামেলা হচ্ছে যে এই দিকটা হচ্ছে একটা বড় ঝামেলার বিষয়। এই দিক নিয়ে আমরা অনেক সময় অনেক গোজামিল পাকায় ফেলি। তো দেখো একটু সহজে বোঝানোর চেষ্টা করি।
আমাদের এটা ধরো অক্ষ ব্যবস্থা, এটা ধরো আমাদের এক্স অক্ষ, এদিকে ধরো আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা থাকুক। এখন দেখো বাস্তব জীবনের দিক কিভাবে করবা। এটা সম্ভবত পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে তুমি ডান হাত রাখবা, পশ্চিম দিকে তুমি বাম হাত রাখবা, প্রসারিত করলা। তোমার সামনের দিকটা হবে নর্থ মানে উত্তর, আর পিছনেরটা হবে সাউথ। এখানে খাটাও, এখানে খাটাও। তোমার হাতের ডান সাইডেরটা হবে পূর্ব, বাম সাইডেরটা হবে পশ্চিম। এখন সামনে, কারণ বোর্ডের উপর আঁকাইছি দেখে মনে হচ্ছে উপরে, কিন্তু এই জিনিসটা কি তুমি চিন্তা করো এটা মেঝে, মেঝে হলে কি হইতো, এটা তোমার সামনের সাইড হইতো, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর আর এটা হচ্ছে তোমার দক্ষিণ। তো যখনই তোমার দিক বলবে তখন তুমি এইভাবে ডিফাইন করবা। আচ্ছা এখন চলো আমরা কাজ শুরু করে দিই। আমাদেরকে প্রথমে কি বলছে যে জাহাজটা 30 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। তার মানে এই যে পূর্ব দিক, তাহলে এই দিক বরাবর কি 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, যে এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড এটা কি জাহাজের বেগ, ভেলোসিটি অফ শিপ, তার মান এটা। আচ্ছা তারপর কি বলছে যে বাতাস উত্তর দিক থেকে এসে ঝাপটা দিচ্ছে। বাতাস উত্তর দিক থেকে আসছে মানে এই দিক থেকে আসতেছে, এইভাবে আসতেছে বাতাস, বাতাসটা এইভাবে আসতেছে। তাহলে কি হবে, বাতাসের বেগের দিকটা কি হবে, দেখো বাতাসের বেগের দিকটা হবে এটা, বাতাসের বেগের দিকটা হবে এটা। আমি তোমাকে যেভাবে যেই প্রসেসে আগাচ্ছি তুমিও পরীক্ষার সময় একই প্রসেসে আগাবা, তাহলে কখনোই ভুল যাবে না। আচ্ছা তাহলে হয়ে গেল। তাহলে বাতাসের বেগটা কি উত্তর দিক থেকে যেহেতু আসতেছে, তাহলে এই দিক বরাবর কত তোমার 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ। বাতাসের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ তোমার সাপেক্ষে, এটার মান। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে হবে তোমার বাতাসের প্রকৃত বেগ। আচ্ছা তাহলে আপেক্ষিক বেগের অঙ্ক তাহলে লিখে ফেলো, VAM সমান কি হবে, বাতাসের বেগ তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে মানে তোমার বেগটা মাইনাস হবে, তোমার বেগটা মাইনাস হবে, যার সাপেক্ষে বেগ তারটা মাইনাস। ভেক্টর ফরম্যাট, এটা একটা ভেক্টর ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজ কি, জাস্ট এখান থেকে যদি আমরা, হ্যাঁ মানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এটার ভ্যালুটা বের করব। আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটার ভ্যালু বের করবো। তাহলে এটার ভ্যালু কত হবে বলতো, VA ইজ ইকুয়াল টু VAM প্লাস VM, এটা হবে। এটা কি বলছি যে VAM আর VM এই দুটা ভেক্টরের আমরা লব্ধি করব সামান্তরিক সূত্র অনুসারে। কিন্তু আগেই বলছি যে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করার জন্য দুইটা ভেক্টরের পাকে একই জায়গায় আনতে হবে। তাহলে এই ভেক্টরটাকে ধাক্কা দিয়ে নিচে নামায় আনো, এই যে এখানে আনো 5 মিটার পার সেকেন্ড আনলা। তাই এখন দেখো দুটো ভেক্টর পাদবিন্দু এক জায়গাতে চলে আসছে, এখন তুমি লব্ধি বের করতে পারবা। এখন কথা হচ্ছে লব্ধিটা বের করবো কেমনে, যেহেতু ভেক্টর তাহলে চলো আমরা ভেক্টর বানায় ফেলি। ভেক্টর আমরা বানায় ফেলি। প্রথমে আসো হচ্ছে আমাদের এই আপেক্ষিক বেগটা মানে VAM, এটাতে আসো। এই বেগটা কি বলতো, এর মান হচ্ছে 5 একক, কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে কি আমরা এই ভেক্টরটাকে -5j লিখতে পারি, -5j, যেহেতু মান 5 একক এবং ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করতেছে তাই -5j। আচ্ছা গেল। এরপরে দেখো প্লাস, এখন দরকার ভেলোসিটি অফ ম্যান, কিন্তু সমস্যা হচ্ছে যে ভেলোসিটি অফ ম্যান তো দেওয়া নাই। তাহলে তুমি এখন কিভাবে করবা, তাহলে এখন শোনো একটা এক্সাম্পল শোনো। তুমি রিক্সার উপরে যাচ্ছ, রিক্সা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তুমি দেখো একটা বাস্তব উদাহরণ চিন্তা করো, রিক্সা 5 মিটার পার সেকেন্ড করে সামনে আগাচ্ছে। এখন তুমি রিক্সার উপর স্থির বসে আছো, মানে কি রিক্সার বেগটাই তোমার বেগ, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। কথা তুমি যদি 6 এ যাও, রিক্সা 5 এ যায়, তাহলে তুমি রিক্সার উপরে থাকবে না, সামনে দৌড়ে চলে যাবা। আর যদি তোমার বেগ যদি ধরো যে 5 এর চেয়ে কম হয়, রিক্সার বেগের চেয়ে যদি কম হয়, তাহলে কি হবে, রিক্সায় আগে দৌড় দিবে, তুমি পিছনে পড়ে যাবা। তার মানে এই জিনিসটা কিন্তু কখনো হয় না। তোমরা কি দেখছো কখনো যে রিক্সায় বসলে তুমি আগে চলে যাচ্ছ বা পিছনে আসতেছো, এটা কিন্তু হয় না আসলে। তার মানে এখান থেকে আমরা শর্টকাটে বলতে পারি এই জিনিসটা যে যানবাহনের বেগ যেটা, সেটাই হচ্ছে আসলে মানুষের বেগ। তাহলে যানবাহন মানে কি তোমার হচ্ছে জাহাজ। এই জাহাজটা কত, এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এইটাকে যদি ভেক্টর আকারে লিখতে চাই কি লিখবো, 30 আই ক্যাপ, কেন মান হচ্ছে 30 আর পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে এই কারণে প্লাস আই ক্যাপ।
তাহলে কি হবে, এটাই হবে তোমার বেগ, এটাই হবে তোমার বেগ। তাহলে বসায় দাও এখন 30i। তাহলে অ্যান্সারটা কত হবে, 30i মাইনাস 5j। তো এটা হচ্ছে, দেখো তোমাকে কি বলছে, বাতাসের প্রকৃত বেগ বলছে। বেগ একটা ভেক্টর, তুমি ভেক্টর ফরম্যাটে বের করে দিছো, অ্যান্সার শেষ। কোনো কারণে যদি প্রকৃত বেগের মান চাইতো, তাহলে এটা থেকে মান বের করতে, √30² প্লাস মাইনাস 5 এর উপর স্কয়ার, এটা তো পারবাই। আর দিকটাও তো জানোই যে tan ইনভার্স করে করতে হয়। তো এখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারো। তার মানে সবকিছুর মোদ্দা কথা এটাই যে তোমাকে ভেক্টর তৈরি করা শিখতে হবে। তুমি সূত্র লিখবা, তারপর জাস্ট ভেক্টর ফরম্যাটে বসায় দিবা, তারপর তোমার অ্যান্সার যা আসে সেটাই। আচ্ছা, এরপরে আসো, নেক্সট আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি তোমার বৃষ্টি। হ্যাঁ, এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে বৃষ্টি। এটা নিয়ে তো খুবই সমস্যা হয় আমাদের। তো এটা আমরা একটু এইভাবে ভেক্টর তৈরি করেই সলভ করব। ভেক্টর তৈরি করে আমরা সলভ করব। ভেক্টর তৈরির মাধ্যমেই আমরা এই বৃষ্টি অঙ্কগুলো করব। তার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে দিকের আরেকটা জিনিস নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয়। সেটা কি, যে দুইটা কথা লেখো, যে উত্তর পূর্ব, এটা একটা কথা, এটা একটা কথা। সেকেন্ড আর একটা কথা হচ্ছে উত্তর পূর্ব 30 ডিগ্রি, উত্তর পূর্ব 30 ডিগ্রি। এই দুটো কথা নিয়ে আমাদের আসলে খুবই বুঝতে অসুবিধা হয়। তাহলে দেখো, আমরা আমাদের আগের মতো আমরা আগে দিকটা ঠিক করে নেই। এটা ইস্ট মানে পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ। তাহলে উত্তর কোনটা, এটা উত্তর, এটা পূর্ব। যদি শুধু উত্তর পূর্ব লেখা থাকে, তাহলে বুঝবা যে উত্তর আর পূর্ব দিকের একদম মাঝ বরাবর চলে গেছে। এখন এই পুরাটা কি 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত 45 ডিগ্রি, এটাও কত 45 ডিগ্রি। কথার কথা, আমি যদি বলি যে দক্ষিণ পশ্চিম, শুধু বললাম দক্ষিণ পশ্চিম, তাই কি দক্ষিণ দিক আর পশ্চিম দিক এই দুইয়ের একদম মাঝখান দিয়ে চলে যাবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বাকি দুইটা আশা করি বুঝতেই পারছো, যে উত্তর পশ্চিম বলে এটা হবে, আর দক্ষিণ পূর্ব বলে এটা হবে। কিন্তু অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। আচ্ছা, এখন আসো, এই জিনিসটা কি, দেখতে তো একই রকম, খালি লাস্টে একটা অ্যাঙ্গেল লাগাই দিছে। তাই এই ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, যে এই কথাটা আগে লেখো, তারপর বুঝাই দিচ্ছি। যে দিক আগে থাকবে, যে দিকটা আগে থাকবে, যে দিকটা আগে থাকবে, আগে থাকবে, অ্যাঙ্গেল হবে তার সাথে, অ্যাঙ্গেল হবে তার সাথে। এটা তো গেলে এটার এক্সাম্পল। এখন চলো এটার এক্সাম্পলটা দিই। আবার দিক আঁকাও, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে আমি কি বললাম, যে আগে থাকবে তার সাথে হবে অ্যাঙ্গেল। তাহলে আগে কি আছে, উত্তর, তাহলে অ্যাঙ্গেলটা হবে উত্তর দিকের সাথে। এটা আমাদের উত্তর দিক, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি। তার মানে এই যে এটা। আচ্ছা, কথার কথা, যদি আমি বলতাম যে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব 46, বা দক্ষিণ পূর্ব না, ধরো যে এটা সচরাচর বলে না, কিন্তু তাও লিখলাম, যে ধরো কোনো সময় স্যারেরা একটু মানে বেশি চালাকি করতে যায়, বলে দিল যে পূর্ব দক্ষিণে 46 ডিগ্রি। তাহলে এই জিনিসটার অর্থটা কি, এই জিনিসটার অর্থটা কি, কোন দিকটা আগে আছে, পূর্ব দিকটা আগে আছে। তাহলে পূর্ব দিকের সাথে 46 ডিগ্রি, পূর্ব দিক তার সাথে 46 ডিগ্রি, মানে এই যে এটা, এই যে এটা হচ্ছে 46 ডিগ্রি। এটা পূর্ব দিক, পূর্ব দিকের সাথে 46 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কারো যদি ক্লিয়ার না হয় সমস্যা নাই, ক্লাস শেষে আমি আসি, সমস্যা নাই, আবার বুঝাই দিব। তাহলে এটা গেল তোমার দিকের একটা বিষয়, যেটা মিসকনসেপশন কাজ করে আমাদের মধ্যে, সেটা একটু ক্লিয়ার করলাম। এখন আসো আমরা বৃষ্টির অঙ্ক করব। তো বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে কথা একটাই, তুমি যেদিকে বৃষ্টি পড়তে দেখবা তুমি সেদিকে ছাতা ধরবা। আমাদের অঙ্কগুলো আসলে কি থাকে বলতো? অঙ্কগুলো থাকে যে কত কোণে ছাতা ধরতে হবে, গাড়ির কোন কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে কিনা, সামনের কাজ ভিজবে কিনা,
অথবা বলে যে উভয় কাছেই ভিজবে কিনা, এরকম অনেক ধরনের অঙ্ক থাকে। তো সেই অঙ্কগুলোর একটাই কথা যে বৃষ্টির লব্ধি বেগটা যেই দিক বরাবর হবে তুমি সেদিকেই ছাতা ধরবা, সেই দিককারই কাজ ভিজবে সেটা। কথা কথা তুমি স্থির দাঁড়ায় আছো, সোজা বৃষ্টি পড়তেছে, এভাবে ছাতা ধরবা। বৃষ্টি এইভাবে আসতেছে, ধরো তুমি গতিশীল হয়ে কোনোভাবে বৃষ্টি এভাবে আসছে, তুমি ছাতা ধরবা। যদি কখনো দেখো বৃষ্টি পিছন দিক থেকে আসছে, তুমি পিছন দিকে ছাতা ধরবা। তো এই জিনিসটা যে তোমার বৃষ্টিটা তুমি যেদিকে পড়তে দেখবা তুমি সেদিক বরাবরই ছাতা ধরবা। এখন চলো এখানে আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করি আর কি। বৃষ্টি, আমরা একদম সবচেয়ে জেনারেল কেসটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা হচ্ছে বৃষ্টির বেগ থাকে, যাবতীয় বৃষ্টির অঙ্কে দেখবা যে বৃষ্টির একটা বেগ থাকে, থাকা স্বাভাবিক, কেননা বৃষ্টির বেগ যদি না থাকে তাহলে তো অঙ্কই হলো না, অঙ্কের অস্তিত্বই থাকলো না। তারপরে দেখবা যে অনেক সব বাতাসের বেগ দেওয়া থাকে, এই জিনিসগুলো লেখো, বাতাসের বেগ দেওয়া থাকে। অনেক সময় দেখবা যে একটা মানুষ বা একটা গাড়ি বা একটা ট্রাকের বেগ, সোজা হিসেবে বলতে গেলে পর্যবেক্ষকের বেগ দেওয়া থাকে, পর্যবেক্ষকের বেগ এটা দেওয়া থাকে। এই তিনটা জিনিস দেওয়া থাকে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে, অঙ্কটা কি বলছে দেখো, যে একটা পাহাড়টা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমি জাস্ট ছবি আঁকাইছি, ভাষায় লিখিনি, সময় লাগবে তাই। পাহাড়টা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অনুভূমিকের সাথে, 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি নিচের দিকে পড়তেছে। বাতাস অনুভূমিকের সাথে, মানে বাতাস একদম অনুভূমিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। আর তুমি এই বৃষ্টির সময়ে কি করতেছো, যে 6 মিটার পার সেকেন্ড বেগে তুমি পাহাড়ের উপর 6 মিটার পার সেকেন্ড বেগে উঠে যাচ্ছ। তাহলে সিনারিও হচ্ছে এটা। এখান থেকে আমাকে কি বের করতে বলছে, বৃষ্টির লব্ধি বেগ কত, উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, ওই যে আপেক্ষিক বেগ যেভাবে করলাম, যে ভেক্টর তৈরি করে নেওয়া, তো আমরা সেই ভেক্টরটাকে তৈরি করে নিব। তো চলো ভেক্টরটা তৈরি করি। রাফ ছবিটা তুমি সলভ করার সময় একটা রাফ ছবি আঁকাবা। এই যে একটু বড় করে আঁকাই, একটু বড় করে আঁকাই। এই যে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি ছিল, হ্যাঁ 30 ডিগ্রি। এই দিক বরাবর বেগ হচ্ছে 6, এটা তোমার বেগ, ভি অফ ম্যান, ভেলোসিটি অফ ম্যান, মানে তোমার বেগ। বাতাসের বেগটা এদিক বরাবর কাজ করতেছে, ভি এ, এটা কত 4। আর বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে 5 এ। আচ্ছা, এখানে 3টা পয়েন্ট লিখছি, সব অঙ্কে যে 3টা পয়েন্ট একসাথে থাকবে এরকম না। কখনো দেখবা যে বৃষ্টির বেগ তো সবসময় থাকবে, কখনো দেখবা বাতাসের বেগ দিচ্ছে, পর্যবেক্ষক দেয়নি, পর্যবেক্ষক কোনো বেগে না, সে স্থির আছে। আবার কখনো দেখো পর্যবেক্ষকের বেগ দেওয়া আছে, বাতাসের বেগ দেওয়া নাই, তো সমস্যা নাই। এটা আমরা একদম জেনারেল একটা কেস আলোচনা করতেছি, এইভাবে তুমি সকল অঙ্কই করতে পারবা। তাহলে আসো এখন আমরা ভেক্টর বানাবো। তাহলে ভেক্টর বানানোর জন্য আমাকে আগে কি করতে হবে, একটা অক্ষ ব্যবস্থা সিলেক্ট করতে হবে। ভেক্টর মানেই অক্ষ, তাহলে এটাকে আমরা এক্স অক্ষ ধরি, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই যে বাতাসটা 4 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ এক্স এর দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আমরা এই ভেক্টরটাকে কি লিখতে পারি, 4i ক্যাপ। এটাতে কারো কোনো সন্দেহ? আচ্ছা, তারপরে দেখো বৃষ্টি ওয়াই অক্ষ বরাবর খাড়ার নিচের দিকে পড়তেছে, তাহলে বৃষ্টির বেগটা কত হবে, -5j ক্যাপ। মাইনাস কেন হলো, কেন উপরের দিকে পজিটিভ ওয়াই ধরছি, বৃষ্টি পড়তেছে নেগেটিভ ওয়াই এর দিকে। আচ্ছা, এরপরে দেখো মানুষের বেগ। এখন মানুষের বেগটা তো ডাইরেক্ট দেওয়া নাই যে আমরা এভাবে লিখবো, তাহলে সমস্যা নেই, চলো উপাংশের জ্ঞান দিয়ে এটাকে আমরা উপাংশে ভেঙে ফেলি। উপাংশে ভাঙলে কি হবে দেখো, এইটা যদি 30 হয় তাহলে এটা 30, এটা 30। আমি 6 মিটার পার সেকেন্ডটাকে একটু এদিকে সরায় লিখি, 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 30। তাহলে এখন আমাকে বলো যে এটা কত হবে, 6 cos 30, এটা কত হবে 6 sin 30। হইল, তোমার কাজ শেষ। এখন তুমি ভেক্টর বানাও, ভেলোসিটি অফ ম্যান। দেখো দুটো উপাংশ আছে, একটা কি যে পজিটিভ এক্স অক্ষ বরাবর 6 cos 30, তো দেখো 6 cos 30 পজিটিভ এক্স অক্ষ বরাবর, তার মানে প্লাস আই ক্যাপ, প্লাস 6 sin 30 পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তার মানে 6 sin 30 জে ক্যাপ। এটাতে কারো কোনো সন্দেহ আছে? আশা করি কারো কোনো সন্দেহ নাই।
জাস্ট আমরা দিক অনুসারে এটা লিখলাম। এখন এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে পাবা হচ্ছে 3√3 i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এই জিনিসটা পাবা। এই যে এটা হচ্ছে তোমার মানুষের বেগ ভেক্টর ফরম্যাটে তুমি লিখে ফেললা। এখন আমাদের কাজ কি, বৃষ্টি, আমি বললাম যে বৃষ্টিকে তুমি যেদিকে পড়তে দেখবা, অর্থাৎ বৃষ্টির লব্ধি বেগটা তুমি যেদিকে দেখবা সেটাই হচ্ছে আমার মূল বিষয়, মানে এখানে ওটাই বের করতে হবে। তাহলে আমরা এখন চলো বৃষ্টির লব্ধি বেগটা বের করে ফেলি। তো এই ক্ষেত্রে শোনো, বৃষ্টির লব্ধি বেগের ক্ষেত্রে একটা জিনিস আগে একটু লেখো, ব্যাখ্যা করতেছি, যে মানুষের বা পর্যবেক্ষকের যদি কোনো বেগ বলা থাকে তাহলে সেই বেগটাকে উল্টায় দিতে হয়। বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করার সময় পর্যবেক্ষকের যদি বেগ থাকে তাকে উল্টিয়ে দিতে হয়। এটা আগে লেখো, তারপর ব্যাখ্যাটা দিচ্ছি। বৃষ্টির বেগের মানে বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে যদি মানুষের বেগ অর্থাৎ পর্যবেক্ষকের বেগ থাকে, সেক্ষেত্রে লব্ধি বেগ বের করার সময় মানুষের বেগটাকে বা পর্যবেক্ষকের বেগটাকে উল্টায় দিতে হয়। সংক্ষেপে তোমার মতো করে লেখো যাতে তুমি বুঝতে পারো। লব্ধি বেগ নির্ণয় করার সময় মানুষের বেগটাকে বা পর্যবেক্ষকের বেগটাকে উল্টে দিতে হয়। আচ্ছা, উল্টে দেওয়া হয় কেন, এখন অনেকে মনে প্রশ্ন রাখতে পারে। তো যারা স্যারের কাছে পড়ছো, তোমাদের কি মনে আছে স্যার একটা জিনিস বলছিলেন যে গাছে একটা টমেটো ঝুলতেছে, টমেটোটা স্থির হয়ে গেল, টমেটো দিয়ে একটা উদাহরণ দিছিল। ওই উদাহরণটার কথা কি সবার মনে আছে? যে গাছে, ধরো সামনে একটা গাছে একটা টমেটো ঝুলতেছে, তুমি হঠাৎ করে টমেটোর দিকে তাকাইলা, মনে হয় যেন টমেটোটা তোমার দিকে আগায় আসতেছে। এইটা এখন যারা পড়নি তাদের আসলে চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে শর্টকাটে দেখো বলে দিচ্ছি। চিন্তা করো, আমি এখন একটা এক্সাম্পল দিব, খুব মনোযোগ সহকারে শোনো। ধরো যে আমি আর আমার বন্ধু আর আমি হচ্ছে গাড়িতে করে যাচ্ছি একটা জায়গাতে। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি জাস্ট তার পাশে বসে আছি। এখন ধরো ওই যে দেখতে পাচ্ছ ডিম সিস্টেমের একটা, ওটাই ধরো যে ধরো ওটাই আম, কথার কথা ধরে নাও। এখন দেখো গাড়ি মনে করো যে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আমার বন্ধু চালাচ্ছে। আমি এখন যদি আমটার দিকে তাকাই তাহলে আমি কি দেখবো? আমি কিন্তু প্রথমে দেখবো যে হ্যাঁ গাড়ি সামনে আগাচ্ছে, মানে আমি আমের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছি। আবার বলতেছি যে আমার বন্ধু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে গাড়ি নিয়ে। তো আমি কি দেখবো? আমি দেখবো যে আমি আমের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছি। এখন সেকেন্ড আরেকটা সিনারিও চিন্তা করো, যে তুমি গাড়ির ভিতর ঘুমায় পড়ছো, হঠাৎ করেই তুমি জায়গা পায়ে তুমি দেখলা, সোজা চোখ পড়লো আমের দিকে, তুমি ঘুম থেকে উঠেই আমের দিকে নজর দিলে, তাহলে হঠাৎ করে তোমার কাছে এরকম একটা ফিল হবে না যে আচ্ছা আমি 5-এর সামনে যাচ্ছি, কিন্তু না, যেন আমটাই পিছন দিকে 5-এ চলে আসতেছে, এরকম একটা ফিল হবে। খেয়াল করবা, অনেক সময় তো বাসে যাতায়াত করতে যায়, চোখ বন্ধ করে হঠাৎ করে চোখ খুলবো, মনে হচ্ছে ধূপ করে যেন কি হচ্ছে, যে গাছটাই আমার দিকে দৌড়ে আসতেছে। তাও আবার কি গাড়ির বেগে। তুমি যদি 5-এর সামনের দিকে যাও তাহলে ওই গাছটা 5 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে দৌড়ে আসবে। তো এই কারণে আসলে আমরা মানুষের বেগটাকে উল্টায় দেই। বৃষ্টির ক্ষেত্রে আসলে এই জিনিসটা প্রযোজ্য। মনে হবে যেন বৃষ্টিটাই কি এই বেগে, বৃষ্টিটাই যেন মনে হয় যে এই বেগে আমার দিকে ছুটে আসতেছে। এই কারণে আমরা আসলে কি করি, যে তোমার লব্ধি নির্ণয় করার সময় মানুষের যে বেগটা আছে সেটাকে উল্টায় দিই। এখনো যদি কারো প্রবলেম থাকে তাহলে ক্লাসের শেষে আবার বুঝাই দিবনি, সমস্যা নাই। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। অঙ্কটা কি হবে? লব্ধি বেগ, তাহলে বৃষ্টির লব্ধি বেগ ভি ইজ ইকুয়াল টু কত হবে? ভি ইজ ইকুয়াল টু হবে লব্ধি বেগ, জাস্ট এগুলোকে লব্ধি করব। তাহলে ভি এ প্লাস ভি আর, আর কি বললাম, মানুষের বেগটাকে উল্টায় দিতে হবে। আর কিছু মনে থাকুক বা না থাকুক, এটুকুই খেলে মনে রাখো যে মানুষের বেগটাকে উল্টায় দিতে হবে। উল্টায় দেওয়ার অর্থ কি, এখানে আই ক্যাপ আর জে ক্যাপের সহগ যা আছে তার চিহ্ন ঘুরাই দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে ভি এ বসাও, ভি এ কত? 4i, ভি আর কত? -5j, এটা প্লাস এই বেগগুলোকে উল্টায় দাও, -3√3i -3j, এটা। তাহলে এখন তোমার কাছে তো সব চলে আসছে। এই জিনিসটাকে যদি এখন সিম্পলিফাই করো তাহলে এরকম পাবা যে আই ক্যাপের গুলো এক জায়গায় নাও, 4 - 3√3i ক্যাপ, তাহলে কি পাবো? 4 - 3√3i ক্যাপ
-3 -5, তার মানে কত -8, -8 জে ক্যাপ। তাহলে এই যে তুমি বৃষ্টির লব্ধি বেগটা পেয়ে গেলা, বৃষ্টির লব্ধি বেগটা তুমি পেয়ে গেলা। এখন তোমার প্রশ্নের মধ্যে চাইনি, কিন্তু যদি বলতো যে ও না, আমি তো বলেই দিছি যে বৃষ্টির লব্ধি বেগ কত, হ্যাঁ বৃষ্টির লব্ধি বেগ কত, তাহলে এই যে এটাই হচ্ছে লব্ধি বেগ। বেগ একটা ভেক্টর, আমি ভেক্টর ফরম্যাটেই লিখছি। তুমি যদি অ্যান্সার লব্ধি বেগের অ্যান্সারটা এখানেই ছাড়াতে আসো, ফুল মার্ক। এখন কথা বললো যে লব্ধি বেগ ভেক্টরটার মান নির্ণয় করো, বা বৃষ্টির লব্ধি বেগের মান নির্ণয় করো, তাহলে তুমি এতে এই ভেক্টরটার মান নির্ণয় করবা। মান নির্ণয় করতে আশা করি সবাই পারবা। ওটা নতুন করে কিছু না, যে রুট ওভার এতে 8r² প্লাস -8r², এই জিনিসটুকু তো আমাদের জানাই আছে। এটা হচ্ছে লব্ধি বেগের মান। আচ্ছা, এখন কথা হচ্ছে উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, এই জিনিসটা। তো এই জিনিসটা একটু দেখো, এটা আসলে একটা মানে কি বলবো, ডিপ একটা থিওরি আছে। এখন যদি ওটা বলতে যাই, ওটার জন্য একটু সময় লাগবে। তো আমি তোমাদেরকে একটা মানে সূত্র টাইপে লিখে দিচ্ছি, ওটা একটু কষ্ট করে মুখস্থ করো। যদিও আমি মানে হচ্ছে বুঝে পড়ার জিনিসগুলা মুখস্থ করার পক্ষে না, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমাকে একটু বাধ্য করা লাগতেছে যে মুখস্থ করো, তো এই জন্য আসলে দুঃখিত। তো দেখো জিনিসটা কি, যে উল্লম্বের সাথে কোণ, উল্লম্বের সাথে কোণ থিটা। উল্লম্বের সাথে কোণ মানে কি, এটা হচ্ছে উল্লম্ব রেখা, খাড়া রেখা, এই যে এটা, এর সাথে অ্যাঙ্গেল হয় এদিকে না হয় এদিকে, এটা না হয় এটা, এটাকে বলা হয় তোমার থিটা। তো এটা কিভাবে নির্ণয় করবা একটু মনে রাখো, tan ইনভার্স মডুলাস আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই জে ক্যাপের সহগ। এখন শুনো, পরীক্ষায় যদি আসে তাহলে তুমি এই যে এই কথাটা লিখবা না, এই কথাটা তুমি লিখবা না, এই কথাটা তোমার মনে থাকবে, তোমার বুকের ভিতরে থাকবে, তোমার অন্তরে লুকানো থাকবে। তুমি কি লিখবা, থিটা সমান একদম ডাইরেক্ট বসায় দিবা tan ইনভার্স মডুলাস, তাহলে কি হবে, আই ক্যাপের সহগ। আই ক্যাপের সহগ কত ছিল দেখো এখানে, 4 - 3√3, তাহলে বসায় দাও 4 - 3√3। আর জে ক্যাপের সহগ কত ছিল, -8। এখন এটার ভ্যালুটা নির্ণয় করতে যায় একটু ঝামেলা আছে। তো তোমাদের কার কার কাছে EX ক্যালকুলেটর আছে, 991 EX? আচ্ছা, আর ES প্লাস কার কার কাছে আছে? আচ্ছা, তাহলে আমি দুইটা ক্যালকুলেটর দিয়ে দেখাই দিই, আমাকে একটা করে দুটাই দাও। একটা EX দাও, আর একটা হচ্ছে তোমার ES প্লাস দাও। এটা একটু বলে দেওয়া জরুরি, সকালে ব্যাচে আসলে বলতে ভুলে গেছি, তো ঝামেলা হয়ে গেছে আর কি। আচ্ছা, একটা EX দাও, হ্যাঁ EX। আচ্ছা দেখো, প্রথমে EX ওয়ালা যারা আছো তারা হচ্ছে গিয়ে দেখো তোমার এটা কিভাবে অ্যান্সার করবা, দেখো tan ইনভার্স দেখবা কিভাবে, tan ইনভার্স দেখো শিফট তারপর tan এ চাপ দিবা, শিফট tan এ চাপ দিলে তাহলে tan ইনভার্স উঠলো। এখন কথা হচ্ছে মডুলাসটা আনা যায় কিভাবে, দেখো একটা ফার্স্ট ব্র্যাকেটের উপরে ছোট করে তোমার হলুদ কালার দিয়ে লেখা আছে ABS। ABS মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। তাহলে ওটা কিভাবে পাবা, শিফট ফার্স্ট ব্র্যাকেট চাপ দাও, দেখো দুইটা টান আসছে কিনা, দুইটা টান আসছে। তারপর দেখো এখন টানের ভিতরে একটা ভগ্নাংশ দাও, এই যে ভগ্নাংশ সাইন দেখো, তো অপশনের নিচে আছে, তারপরে উপরে এটা লেখো, নিচে এটা লেখো, লিখে ইকুয়ালে চাপ দাও, দেখো তো এটা আসে কিনা, 8.5 ডিগ্রি এটা আসে কি, দেখো আসে। তাহলে আমি কি বললাম, প্রথমে tan ইনভার্স ক্লিক করবো, মানে শিফট tan, তাহলে আসবে tan ইনভার্স, তারপরে শিফট ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আসবে হচ্ছে কি পরম মান, তারপর ভগ্নাংশটা তুলবা, তাহলেই হয়ে যাবে। এটা গেল হচ্ছে EX এর ক্ষেত্রে। এবার হচ্ছে ES প্লাস এর ক্ষেত্রে যাবে, দেখো ES প্লাস এর ক্ষেত্রে আগের মতনই শিফট tan এ চাপ দিবা, তাহলে দেখো tan ইনভার্স আসছে। তারপরে দেখো HYP, ফার্স্ট ব্র্যাকেটের উপরে একটা অপশন আছে HYP, তো ওখানে দেখো লেখা আছে ABS, তাহলে শিফট HYP তে চাপ দাও, দেখো তোমাদের ক্ষেত্রেও মডুলাস সাইন চলে আসছে কি। তারপরে তো ভগ্নাংশটা ইনপুট দাও, ভগ্নাংশটা ইনপুট দিয়ে দেখো তো অ্যান্সার কত আসে, এটা আসে নাকি, আসছে কি ES প্লাস কারা, একটু হাত তোলো তো দেখি। আচ্ছা, আসছে কি ওই জিনিসটা, হ্যাঁ আচ্ছা, তাহলে তো খুবই ভালো। এই জিনিসটা সকালবেলা আসলে একটু বলতে ভুলে গেছিলাম, তো পরে ওরা খুব কনফিউশনে পড়ে গেছিল। তাহলে তো এইভাবে বের করবা যে এটা হচ্ছে উল্লম্বের সাথে কোণ। এখন কথার কথা, যদি কখনো বলে অনুভূমিকের সাথে কোণ, এটা যদি বলে অনুভূমিক,
তাহলে কি হবে? তাহলে তো খুবই সহজ, জাস্ট 90 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিবা। অনুভূমি লিখে রাখো যে অনুভূমিকের সাথে বললে 90 থেকে এটা বাদ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তো শোনো, এখন এটা এই অঙ্কটা কিন্তু দেখবা যে তোমাদের বোর্ড বইয়ে রাজশাহী বোর্ডের অঙ্ক হিসেবে দিচ্ছে, মানে রাজশাহী বোর্ডে এরকম একটা 19 সালে অঙ্ক আসছিল। ওই অঙ্কটা ওরা হচ্ছে টেন থিটার সূত্র, তারপর লব্ধির যেই সামান্তরিক সূত্র, এগুলা দিয়ে করে একদম জগা খিচুড়ি পাকাইছিল। তো এখন থেকে মনে রাখবা যে বৃষ্টির যত অঙ্ক থাকুক, যত কঠিনই থাকুক, তোমার কাজই হবে কি এই স্টেপগুলো ফলো করা। প্রথমে তুমি একটা রাফ ছবি আঁকাবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবা, তারপর প্রতিটা বেগের মানকে একটা ভেক্টরে কনভার্ট করবা, তারপরে মানুষের বেগটাকে উল্টায় দিয়ে তুমি লব্ধি বের করবা, সেখান থেকে লব্ধি বেগের মানটা বের করতে পারবা। আর উল্লম্বের সাথে কোন কেমনে বের করবা? ট্যান ইনভার্স মডুলাস আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই জে ক্যাপের সহগ। একদম এইভাবে করবা, তাহলে যে কোনো অঙ্কই তোমার মিলবে। তাহলে এটা গেল তোমার হচ্ছে বৃষ্টির যে ম্যাথটা ছিল সেটা। এখন লাস্ট একটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা এটা হচ্ছে তোমাদের আজকে একটা লাস্ট টপিক, এটা হইলেই মোটামুটি শেষ। আর ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল, ওটা যেহেতু স্যারও প্রথম পড়ান না, তো আমি আসলে ওটা দেখাচ্ছি না, মানে এটা আসলে স্যারের পক্ষ থেকে একটা নিষেধ আছে। কেননা স্প্যামের কোশ্চেন গুলো আসলে কি করা হয় যে স্যার যা পড়ান তার উপর বেসিস করে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন করা, এই কারণে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ওটা বাদ রাখলাম আর কি। তো চলো নদী নৌকা এটা শুরু করি। নদী নৌকা এখান থেকে, হ্যাঁ দেখো প্রথম কথা যে নদী নৌকার ম্যাথ আমাদের সবগুলো থাকবে স্রোত যুক্ত। স্রোতবিহীন থাকলে তো একদম সহজ, মানে স্রোতবিহীন থাকলে তো মনে করো যে 9-10 এর বাচ্চারাও পারবে। তো স্রোত যুক্ত থাকবে। তো এখন দেখো আমরা একটা নদী আঁকাই, এটা একটা নদী। ধরো যে এর প্রস্থটা হচ্ছে ডি, প্রস্থটা আমরা ডি বলে নিলাম। এখন এখানে নদীতে স্রোত আছে, স্রোত মানে কারেন্ট। তো ধরলাম যে কারেন্টের বেগ বা স্রোতের বেগ হচ্ছে ভিসি। আর ধরো এখানে নৌকা কথা এটা গোল দিয়ে বুঝাইলাম যে নৌকা, এটা মনে করো কথার কথা ভিবি বেগে যাচ্ছে, নৌকা বা সাঁতারু বা যে কোনো কিছু। এখন স্রোতের দিকের সাথে এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অ্যাঙ্গেলটা কিন্তু স্রোতের দিকের সাথে, এটা একটু মনে রাখতে হবে। স্রোতের দিকের সাথে অ্যাঙ্গেল আলফা, নৌকার বেগ বা সাঁতারু বেগ ভিবি বলো, আর কারেন্ট বা স্রোতের বেগ হচ্ছে ভিসি। এখন দেখো আমরা তো সবাই জানি যে স্রোত থাকার কারণে কি হবে, যে আমরা মানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো না, আমাদেরকে স্রোত একটু ধাক্কা দিয়ে সরায় দিবে। তো এটা অবশ্যই একটা তোমার দ্বিমাত্রিক গতি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে এটা হচ্ছে একটা 2D মোশন, দ্বিমাত্রিক গতি। কেন তুমি দেখো নদীও পার হচ্ছ, মানে তুমি ধরো এটাকে যদি আমরা ওয়াই অক্ষ বলি, ভেক্টর যেহেতু ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে নদী পার হচ্ছে মানে তুমি ওয়াই অক্ষ বরাবরও কিছু দূরত্ব যাচ্ছ, আবার স্রোতের ধাক্কার কারণে তুমি নদীর দৈর্ঘ্য বরাবরও সরে যাচ্ছ, মানে কি এক্স অক্ষ বরাবর তুমি সরতেছো। তো যেহেতু তোমার দুই অক্ষ বরাবরই কি গতি আছে, এই কারণে এটাকে আমরা দ্বিমাত্রিক গতি বা 2D মোশন বলে থাকি। তো এখন এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, গতির যে সমীকরণগুলো আছে, যেমন ধরো s = vt, s = ut + ½ at স্কয়ার, 9-10 এ যে গতি সূত্রগুলো পড়ছি, এই সূত্রগুলা একটা নির্দিষ্ট অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কথার কথা যে s = vt, মনে করো যে এই সূত্রটা তুমি কোন একটা সময় x অক্ষ বরাবর প্রয়োগ করতেছো, তাইলে ওই মুহূর্তে তুমি এই সূত্রটাকে y অক্ষ বরাবর প্রয়োগ করতে পারবে না। আবার তোমার ইচ্ছা হলো, অনেকদিনের ইচ্ছা যে তুমি এটা y অক্ষ বরাবর প্রয়োগ করবা, y অক্ষ বরাবর, তাহলে সেই সময় তুমি x বরাবর করতে পারবে না, আর এক্ষেত্রে তুমি y বরাবর করতে পারবে। সেই কারণে আমরা কি করি, নদী নৌকার এখন থেকে যত ম্যাথ দেখবো আমাদের উদ্দেশ্য হবে বেগ বলুক বা যা কিছুই বলুক, সেগুলোকে আমরা বিভিন্ন উপাংশে ভাঙায় নিব, উপাংশে ভাঙায় নিয়ে তারপর হিসাব করব। তো চলো উপাংশে ভাঙাই। উপাংশে ভাঙানো তো আমরা শিখছি, আর কি। দেখো এরকম, এটা কি হবে, ভিবি কজ আলফা, মানে আলফা কোণের দিকে আছে, আর এটা কত, ভিবি সাইন আলফা, আর স্রোতের বেগ তো মনে করো এক্স অক্ষ বরাবরই আছে, একে আর উপাংশে কি ভাঙাবো। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা এখন এইভাবে দাগাইতে পারি, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি
যে এই দিক বরাবর ভিবি সাইন আলফা, ভিবি সাইন আলফা, এই দিক বরাবর ভিবি কজ আলফা, দিক বরাবর হচ্ছে কি ভিসি। এখন আরেকটা কথা এখানে মনে রাখবা যে আলফা কোণটা আমি কি সূক্ষ্মকোণ দেখাইছি না? কিন্তু না, এটা শুধু সূক্ষ্মকোণ না, যদি সমকোণেও যায়, যদি স্থূল কোণেও যায়, সব ক্ষেত্রেই সত্য। কিন্তু তোমাদেরকে তো একটা এক্সাম্পল দেওয়া লাগবে, এই কারণে আমি সূক্ষ্মকোণ দিয়ে দেখাচ্ছি। এখন দেখো, আমাকে বলো তো একটু যে এক্স অক্ষ বরাবর মোট বেগ কত? ভিসি প্লাস ভিবি কজ আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ কত? ভিসি প্লাস ভিবি কজ আলফা। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর বেগ কত? ভিওয়াই, ভিওয়াই হচ্ছে আমাদের ভিবি সাইন আলফা। এটা আমাদের এক্স অক্ষ বরাবর বেগ, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ। এখন শোনো, নদী পার হওয়া মানে কি? ওয়াই অক্ষ বরাবর যাওয়া। তাহলে ওয়াই অক্ষ বরাবর যাইতে আমাকে কে সাহায্য করবে? ওয়াই অক্ষ বরাবর বেগ। তার মানে এটা আমার নদী পারাপারে সাহায্য করে। লেখো আমার সাথে, নদী পার হতে সাহায্য করে, নদী পার হতে সাহায্য করে। আর এটা দেখো, এটা কি এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। এক্স অক্ষ বরাবর চলাচল করা মানে কি? দৈর্ঘ্য বরাবর যাওয়া। তাহলে কি এই বেগটা, এই ভিএক্স এর কারণে আমাদের বিচ্যুতি হয়, বিচ্যুতি হয় বা নদীর দৈর্ঘ্য বরাবর সরণ হয়, বা নদীর দৈর্ঘ্য বরাবর সরণ হয়, দৈর্ঘ্য বরাবর সরণ হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশটা, মোট উপাংশ, সেটা আমাকে নদী পার হতে সাহায্য করে। আর এক্স অক্ষ বরাবর মোট যে বেগটা, সেটা আমার মানে আমাকে জাস্ট ডিফ্লেক্ট করে দেয় বা আমাকে বিচ্যুত করে দেয়, আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে দেয় না। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এই নদীটা পার হইতে যদি টি সময় লাগে, টি সময় লাগে, তাহলে কি আমরা লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল, এটা কি লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু টি বাই ভি, ডি বাই ভি ওয়াই সমান হচ্ছে কি ডি বাই ভি ভিবি সাইন আলফা। এটা কি লিখতে পারি? এটা কেন লিখতে পারি? দেখো, নদী পার হচ্ছি মানে আমি ডি দূরত্ব অতিক্রম করতেছি। এখন সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব অতিক্রম করলে আমি নদী পার হচ্ছি। আর ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভিবি সাইন আলফা। তাহলে ওয়াই অক্ষ বরাবর এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র যদি খাটাই, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। ডি এর ভ্যালু কত? এটা নদীর প্রস্থ ডি, আর ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভিবি সাইন আলফা। তাহলে এটা কি তোমার হচ্ছে নদী পারাপারের কত সময় লাগে? নদী পারাপারের সময়, নদী পারাপারের সময়, এটা একটা বক্স করে লিখে রাখো যে নদী পারাপারের সময়। এখন এই সূত্রটা অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু, সব সময় সত্য। এটা তোমার স্থূলকোণে পার হোক বা সমকোণে পার হোক বা সূক্ষ্মকোণে পার হোক, ডাজন্ট ম্যাটার, আমাদের সব সময় নদী পারাপারে গৃহীত সময় টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। সেই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে চলো এখন আমরা দুইটা জিনিস পড়বো। দেখবা যে বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের হয় বলে ন্যূনতম পথে, না হয় ন্যূনতম সময়ে। তো এখন আমরা ন্যূনতম পথটা একটু বুঝবো আর ন্যূনতম সময়টা একটু বুঝবো। তো চলো ন্যূনতম পথটা দেখি, ন্যূনতম সময়টা দেখি আগে। ন্যূনতম ন্যূনতম সময়, ন্যূনতম সময়, ন্যূনতম সময়। আচ্ছা, আমরা কি বললাম যে টাইমের এই সূত্রটা অলওয়েজ ট্রু। তাহলে টাইমের সূত্রটাকে আমরা এখানে আনি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। আচ্ছা, এখন দেখো, নদীর প্রস্থ এটা হচ্ছে ফিক্সড। এখন তুমি যখন নদীতে সাঁতার দিয়ে পার হবা বা নৌকা চালাবা, তুমি তো কি তোমার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি নদী পার হওয়া। তাই তুমি কি তোমার সর্বশক্তি দিয়ে নৌকা চালাবা, মানে কি তোমার বেগটা হবে সর্বোচ্চ। তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা বা তোমার সর্বোচ্চ যে সামর্থ্য, সেটা প্রয়োগ করে সর্বোচ্চ একটা বেগ নিয়ে তুমি যাবা। তার মানে এটাও কি ফিক্সড, সর্বোচ্চের উপরে তার সম্ভব না। তাহলে এটাও ফিক্সড, এটাও ফিক্সড। তাহলে এখন দেখো, এই রাশিতে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে কি আমরা লিখতে পারি টি সমানুপাতিক সাইন 1 বাই সাইন আলফা, অর্থাৎ টাইমটা হচ্ছে সাইন আলফার ব্যস্তানুপাতিক। এটা কি লেখা যায়?
যে সমান চিহ্ন আর ধ্রুবক গুলাকে উঠাই দিয়ে সমানুপাতিক আনলাম। মহাকর্ষ সূত্রতে পড়ছো, তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় গতি সূত্রতে পড়ছো, এরকম। যেহেতু এই দুটো ধ্রুবক, এই দুটোকে উঠাই দিলে আমরা কি পাই, যে টিটা আসলে কি সাইন আলফার ব্যস্তানুপাতিক। তাহলে এখন আমরা চাচ্ছি যে সময়টা যাতে মিনিমাম হয়, সময়টা হবে মিনিমাম। তাহলে বুঝতেই পারতেছো যে সাইন আলফাকে ম্যাক্সিমাম হইতে হবে, সাইন আলফাকে ম্যাক্সিমাম হইতে হবে। তাই এখন বলো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? +1। আর +1 কখন পাবা? যখন আলফা সমান হবে 90 ডিগ্রি। এই কারণে কিন্তু দেখবা যে ন্যূনতম পথে নদী, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে যাত্রা করতে হবে। তো কেন লম্বভাবে যাত্রা করতে হবে, তার উত্তর হচ্ছে এইটা। এটা সবাই একটু তুলো। স্রোতের সাথে লম্বভাবে যাত্রা করলে ন্যূনতম সময়ে তুমি নদী পার হতে পারবা। আচ্ছা, এবার আসো ন্যূনতম পথে। ন্যূনতম পথে, ন্যূনতম পথ। আচ্ছা, ন্যূনতম পথ জিনিসটা কি একটু বলো তো? এটা হচ্ছে একদম, তুমি যদি ধরো এখান থেকে যদি যাত্রা শুরু করো, একদম সোজাসুজি বিপরীত বিন্দুতে যাওয়া, এটা যদি এ বিন্দু হয়, একদম সরাসরি বিপরীত বিন্দুতে যাওয়া মানেই তো ন্যূনতম পথে যাওয়া। তাহলে এখন আমাকে বলো যে তুমি ন্যূনতম পথে যেতে চাচ্ছ, মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো তার ঠিক উল্টা বিন্দুতে পৌঁছাইতে চাচ্ছ। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ হওয়া যাবে না। এটা কি বলা যায় যে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো ঠিক অপর বিন্দুতে পৌঁছাচ্ছ, নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ হচ্ছে না? কথা যদি নদীর দৈর্ঘ্য বরাবর সরণ হইতোই তাহলে তুমি সোজা পৌঁছাইতে না, তুমি পৌঁছাইতে এইভাবে, এই যে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ। কিন্তু আমি বলছি কি যে নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ থাকা যাবে না। কেন? কারণ আমি ন্যূনতম পথে নদী পার হতে চাচ্ছি। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো যে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ, নদীর দৈর্ঘ্য বরাবর সরণ, দৈর্ঘ্য বরাবর সরণ হতে হবে 0, তাহলেই তুমি সোজাসুজি নদী পার হইতে পারবা। এটাই হচ্ছে শর্ত। এখন বলো নদীর দৈর্ঘ্য বরাবর সরণ কখন 0 হবে? যখন নদীর দৈর্ঘ্য বরাবর বেগটা 0 হবে। নদীর দৈর্ঘ্য বরাবর বেগটা যখন 0 হবে, তখন আমরা বলতে পারবো যে নদীর দৈর্ঘ্য বরাবর তার কোনো সরণ হবে না। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো শর্ত হচ্ছে কি, vx = 0। তাহলে vx মানে কি, vc প্লাস vb cos আলফা = 0। এই যে এই সূত্রটাকে একটু বাক্সবন্দী করো, এটা একটা সূত্র। এখন দেখো তোমাদের কিন্তু এরকম অনেক ম্যাথ ছিল যে সোজাসুজি নদী পার হতে চায়, তাহলে তোমার কত অ্যাঙ্গেলে যাত্রা করতে হবে। তোমরা কি করতে, 90 ডিগ্রি tan 90 সমান ধরে অনেক কিছু ইনফিনিটি করে অনেক জটিল হিসাব নিকাশ করে বের করতে। কিন্তু অ্যাডমিশনে আমরা এত কিছু করবো না, বা কুইজে যদি এরকম কোনো অঙ্ক থাকে তুমি ওইভাবে করবা না, তুমি সরাসরি এখান থেকে আসবা। যেহেতু বলছে যে ন্যূনতম পথে নদী পারাপার, তার মানে শর্ত হচ্ছে এইটা। এখান থেকে তুমি এখন আলফার ভ্যালু পাবা, আলফা সমান cos ইনভার্স, cos ইনভার্স কত হচ্ছে -vc / vb। এটা তাহলে তুমি এটা মনে রাখলে, এটা মনে রাখলে, এটা হচ্ছে, এটা গেল তোমার ন্যূনতম পথের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ন্যূনতম সময়টা কত। আচ্ছা দেখো, ন্যূনতম সময়ের জন্য আমরা বললাম যে আলফা সমান 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দাও, t সমান d / vb sin 90। sin 90 মানে কত? 1। তাহলে এই যে এটা হচ্ছে তোমার মিনিমাম টাইম, এটা হচ্ছে তোমার মিনিমাম টাইম, t মিনিমাম। তাহলে এখানে তোমার তোমার কি কি সূত্র আর কি মাথায় রাখতে পারো বা কনসেপ্ট মাথায় রাখতে পারো, যে একটা হচ্ছে টি মিনিমাম সমান d / vb, আর একটা হচ্ছে এইটা, আর এই দুইটা, এই চারটা সূত্র একদম মানে কি বাক্সবন্দী করে ফেলো আর কি। চারটা সূত্রের সাহায্যে মানে আমরা অনেক টাইপের ম্যাথ করতে পারি, প্রবলেম সলভিং করতে পারি আর কি। তো চলো একটা প্রবলেম সলভিং করে জিনিসটা শেষ করি। আচ্ছা, এই সূত্রগুলোকে আমি আরেকবার একটু লিখি, যেহেতু ইম্পর্টেন্ট সূত্র সেহেতু আমি এখানে একবার লিখি যে vx সমান vc প্লাস vb cos আলফা। আর আলফাটা কি আবার বলতেছি যে আলফাটা হচ্ছে স্রোতের দিকের সাথে অ্যাঙ্গেল। তারপর হচ্ছে কি vy = vb sin আলফা। তারপরে কি বললাম, t সমান d / vb sin আলফা। এটা অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু।
আর এটা হচ্ছে তোমার, এগুলো কিন্তু সবসময় সত্য। আমি এটা বলতে চাচ্ছি যে যে কোণেই যাক না কেন, যে কোণেই যাক না কেন, যাক না কেন। আর লাস্টেরটা হচ্ছে টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি। এটা দিয়ে বইয়ের যত অঙ্ক আছে, ন্যূনতম পথ, ন্যূনতম সময়, এই টাইপের যত ম্যাথ আছে এইগুলো দিয়ে, প্রবলেম আছে এগুলো দিয়ে হয়ে যাবে। এখন চলো আমরা একটা মানে একটু অন্য টাইপের ম্যাথ করি, মানে এই টাইপের ম্যাথটা সচরাচর আমরা হয়তো অনেকে দেখিনি। চলো এটা শুরু করি। যে কি বলছে অঙ্কটা? অঙ্কটা হচ্ছে যে এটা নদী, নদীতে তো স্রোত যাচ্ছে, স্রোতের বেগ ভিসি সমান 2 মিটার পার সেকেন্ড, ভিসি সমান 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি এ বিন্দু, এ বিন্দুতে পুলিশের নৌকা আছে, আর ঠিক বিপরীত বি বিন্দুতে, ঠিক বিপরীত বি বিন্দুতে আছে হচ্ছে আমার চোর। চোর পুলিশের নৌকাকে দেখতে পারলো, দেখতে পারে ওই দৌড় দেওয়া শুরু করছে। কিন্তু এ তো মনে করো চালাক না, এ হচ্ছে ফিজিক্স পড়েনি, তো কি করতেছে যে মূর্খের মতো হচ্ছে গিয়ে এদিকে দৌড় দিচ্ছে। আচ্ছা দিক 5 মিটার পার সেকেন্ড বেগে সে পার বরাবর দৌড় দিচ্ছে। পুলিশ এখন কি করলো? পুলিশ চালাক, এ কি করলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা বেগে, যে বেগটা ভ্যালু আমরা জানি না, ধরে নাও যে এটা হচ্ছে ভি, ভিপি, ভি পুলিশ, পুলিশের বেগ, এটা আমরা জানি না, জাস্ট কোনো একটা র্যান্ডম বেগে সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলো। এখন প্রশ্নে কি বলছে? বলছে যে 2 মিনিট পর পুলিশ কোনো মতে চোর ধরতে পারলো, তাহলে নৌকার বেগ কত? আচ্ছা এখন কোনো মতে চোর ধরা, এই জিনিসটা কি একটু বোঝা যায়? দেখো একটু বোঝানোর চেষ্টা করি। কোনো মতে চোর ধরা জিনিসটা এরকম যে ধরো যে এটা হচ্ছে আমাদের পুলিশ, এটা ধরেন এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে চোর, থিফ, টি। কোনো মতে চোর ধরার অর্থ কি? ধরো 2 মিনিটে চোরটা এখান থেকে সাপোজ ধরো এখানে পৌঁছেছে, সাপোজ 2 মিনিটে সে 2 মিনিট পর সে এখানে পৌঁছেছে। এখন কোনো মতে চোর ধরতে পারার অর্থ হচ্ছে যে 2 মিনিট পর যেই মাত্র চোরটা এখানে চলে আসলো, ঠিক ওই মুহূর্তে পুলিশটা এসে এখানে পৌঁছাইছে, মানে একদম মুখোমুখি সংঘর্ষের মতো, মানে এটা বলতে পারো যে যেই মুহূর্তে 2 মিনিট পর যেই মুহূর্তে সে এখানে পৌঁছাইলো, ঠিক ওই একই মুহূর্তে পুলিশও এখানে পৌঁছাইছে। তাহলে খুব সহজেই ধরতে পারলো। এর উদাহরণটা কি হবে? যে পুলিশ এখান থেকে যাত্রা করে আগেই পৌঁছে গেছে, যেমন মনে করো চা খাচ্ছে, গল্প করতেছে, আর এদিক থেকে মনে করো আস্তে ধীরে আসতেছে। মূর্খ লোক তো, তাই মনে করো যে ওই রকম। আর তোর যদি একটু আমাদেরকে ফাঁকি দিয়ে যদি একটু বেশি চালাক হয়ে যায়, তাহলে কি করবে? আগে ভাগে পালায় যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে? ধরতে পারবে না। ধরতে না পারার শর্ত কি? যে চোর এই বিন্দু পার হয়ে চলে গেছে আর পুলিশ এই বিন্দুতে এসে পৌঁছাইছে। তো আমাদের তো আসলে অত কিছু লাগবে না, আমাদের লাগবে এখন হচ্ছে কোনো মতে চোর ধরতে পারা। তো কোনো মতে চোর ধরতে পারা জিনিসটা কি? লাস্ট আর একবার বলি, যে যেই মুহূর্তে চোর এখানে পৌঁছালো, ঠিক ওই একই মুহূর্তে পুলিশও এখানে পৌঁছালো, এটাই। তো চলো এখন হচ্ছে আমরা অঙ্কটা শুরু করি আর কি। এটা হচ্ছে নদী, এদিকে এটা ছিল আমাদের কত, এটা আমরা ধরে নিছি যে পুলিশের বেগ আমরা জানি না, তো আমরা ভিপি ধরে নিলাম। এটা আমাদের আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? হ্যাঁ 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এই বরাবর উপাংশ কত হবে? ভিপি cos 60 ডিগ্রি। এই বরাবর উপাংশ হবে কি? ভিপি sin 60 ডিগ্রি। স্রোতটা কি? স্রোতটা হচ্ছে এই বরাবর। স্রোতটা কত বলছি? তোমার 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিসি। আর চোরের বেগটা হচ্ছে এদিক বরাবর, চোরের বেগটা এদিক বরাবর, ভিটি, এটা সমান কত? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন মনোযোগ দিয়ে শোনো, আমি কি বললাম যে কোনো মতে চোর ধরতে পারা মানে কি? দুইজন একই সাথে পৌঁছাবে। তাহলে এখন আমাকে বলো যে ধরো এখানে আসলো, এই যে এখানে, যেটা বললাম যে দুইজনে একই সাথে ওই বিন্দুতে পৌঁছাবে। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে 2 মিনিটে চোরের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান 2 মিনিটে পুলিশের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা কি বলা যাবে? কারণ দেখো যদি আলাদা হইতো তাহলে হয় ধরতেই পারতো না,
না হয় খুব সহজেই ধরতে পারতো, কিন্তু আমি দুইটা কোনোটাই বলিনি। আমি বলছি যে কোনো মতে চোর ধরছে, তার মানে অবশ্যই 2 মিনিটে এই নদীর পার বরাবর যতটুকু যায় এই পুলিশের নৌকাও নদীর পার বরাবর ঠিক ততটুকুই যায়। ওকে, তাহলে আমরা চলো লিখে ফেলি যে এস অফ পুলিশ, তাহলে এখানে আমরা বলতে পারি এস অফ পুলিশ ইন এক্স অক্ষ বরাবর, এটা আমাদের এক্স অক্ষ নদীর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে কি বললাম যে পুলিশ এক্স অক্ষ বরাবর যতটুকু যায়, নদীর দৈর্ঘ্য বরাবর যতটুকু যায়, চোর সেও নদীর দৈর্ঘ্য বরাবর বা এক্স অক্ষ বরাবর ঠিক ততটুকুই যায়। এখন সূত্র বসাও, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন বলো পুলিশের ক্ষেত্রে মানে নদীর দৈর্ঘ্য বরাবর বেগ কত, এটা না ভিএক্স, তাহলে বসাও, তাহলে ভিএক্স ইন্টু টি সমান চোরের বেগ কত ছিল ভিটি, ভিটি ইন্টু টি, মানে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র লাগাইলাম কেন, কেননা সমবেগে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন সূত্রে ভাঙাও, এখান থেকে দেখো টি টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটি আর এটি ক্যান্সেল, পড়ে থাকছে ভিএক্স সমান ভিটি, ভিএক্স ভিএক্স সমান ভিটি। আচ্ছা ভিএক্স এর ভ্যালু কত, ওখান থেকে দেখো ভিসি প্লাস ভিবি কস আলফা ইজ ইকুয়াল টু ভিটি। ভিটি মানে কি, ভিটি মানে হচ্ছে তোমার 5। আচ্ছা ভিটি রাখি, কোথায় ভিটি রাখি। আচ্ছা এখন দেখো ভিবিটা কি, ভিবিটা ছিল আমাদের নৌকার বেগ, আর এখানে নৌকার বেগ মানে কি সেটাকে আমরা ভিপি দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা একটু ভিপি লিখলেও সমস্যা নাই, লিখলাম। তো এখন মান বসায় দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। মান বসায় দিলে কি হচ্ছে, এখান থেকে পাই ভিসি সমান পাবো, দেওয়া আছে 2, স্রোতের বেগ 2 দেওয়া আছে ভিসি, প্লাস ভিপি, ভিপির ভ্যালু জানি না, বের করতে হবে। আলফা কত, আলফা হচ্ছে তোমার 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি, কারণ আমি কি বলছি যে আলফাটা হচ্ছে স্রোতের দিকের সাথে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা আসলে স্রোতের দিকের সাথে আছে, এই কারণে 60 ডিগ্রি বসাবো। কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভিটি মানে কত, চোর কত 5। আচ্ছা এখন এটা সলভ করলে দেখো অ্যান্সার ভিপি সমান কত আসবে, 6 আসবে। এটা সলভ করে দেখবা যে অ্যান্সার এটা আসবে। তাহলে এই অঙ্কের মূল বেসিকটাই ছিল এই জায়গাতে যে চোর যতটুকু এক্স অক্ষ বরাবর যায়, পুলিশও এক্স অক্ষ বরাবর ঠিক ততটুকুই যায়, এই কারণেই তারা একসাথে ধরতে পারছে। তো মোটামুটি তোমাদের ভেক্টরের জন্য এতটুকুই ছিল, ভেক্টরের আলোচনা শেষ। এখন তোমাদের যেহেতু নামাজের যেহেতু সময় আছে, আমি জাস্ট আর 2 থেকে 3 মিনিট নিব কিছু মানে এক্সট্রা কথাবার্তা বলার জন্য। ক্লাসটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, মানে একটু বলে রাখি আর কি, তো দেখা যাচ্ছে পরবর্তীতে কেউ ধরো এই রেকর্ডিংটা দেখলো, তাহলে তারও জানা হয়ে গেল। প্রথম কথা যে অনেকের মনে প্রশ্ন থাকবে এরকম যে ভর্তি পরীক্ষার সময় কোন ক্যালকুলেটরটা ইউজ করব, যে এরকম দেখবা যে ফেসবুকে অনেক পোস্ট, আচ্ছা খুব তাড়াতাড়ি বলছি, পোস্ট পাওয়া যাবে যে কোন ক্যালকুলেটর ইউজ করবো। তো শুনো, যে কোনো টাইপের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ইএক্স, ইএস প্লাস, সিডাব্লিউ, যে যেটা ইউজ করতেছে ওটা ইউজ করো, কোনো সমস্যা নেই। সেকেন্ড কথা হচ্ছে বুয়েটের খাতাটা কিরকম হবে বা স্প্যাম পরীক্ষাতে তোমরা খাতাটা কিরকম পাবা, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তো তোমাদের মধ্যে একজন একটু খাতা দাও, একটু খাতা দাও, হ্যাঁ দাও, এটা দাও, সমস্যা নেই। হ্যাঁ তাহলে এইরকম একটা খাতা, মানে আরো একটু লম্বা পৃষ্ঠা, হয়তো লিগাল পেপার বলে, সেই লিগাল পেপারে একটা লম্বা খাতা পাবা, প্রতি খাতায় থাকবে 2টা প্রশ্ন, প্রতি পেজে থাকবে 2টা প্রশ্ন। এটা একটা পেজ, এখানে একটা প্রশ্ন, এরকম একটা বক্স, এরকম একটা বক্স, এটা বুয়েটের খাতার কথা বলতেছি, যেরকম 2টা বক্স থাকবে, 2টা বক্সে 2টা প্রশ্ন থাকবে। এখন জায়গার ব্যাপারে তোমরা চিন্তা করো না, যতটুকু জায়গা লাগবে অ্যান্সার করতে ভালো মতো, বুয়েট তোমাকে ঠিক ততটুকুই দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কিরকম, যে জায়গা তুমি যদি দেখো এইভাবে যদি এইভাবে লেখো, তুমি জায়গা কুলাইতে পারবা না। এই কারণে তোমরা কি করবা, মনে মনে এখানে একটা কাল্পনিক দাগ চিন্তা করবা, যে এই পাশে লিখবা, তারপর এই পাশে লিখবা। স্প্যামের ক্ষেত্রে এই একই কাজ করো, স্প্যামের ক্ষেত্রে বক্স থাকবে না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, সেই জায়গার মধ্যে তোমরা এইভাবে 2 কলামে লিখবা, মাঝখানে দাগ দেওয়ার দরকার নাই। আমি কি করছিলাম যে আমি স্প্যামে প্র্যাকটিস করে গেছিলাম 3 কলামে করার জন্য, কিন্তু পরে বুয়েটের যে নির্দেশনা ছিল সেখানে দেখলাম বলছে যে 2 কলামে, সর্বোচ্চ 2 কলামে লিখতে হবে। তো তখন যে আমার একটু মানে
একরকম সমস্যা হয়েছিল। তো এই কারণে তোমাদেরকে বলে রাখলাম যে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষায় যে সমস্যা হবে না। আর স্প্যামের ব্যাপারে যেটা বলতেছি যে ক্লাসগুলো নিয়মিত করো। পরীক্ষা সিটিতে একটু মানে খারাপ রেজাল্টের সমস্যা নাই, কিন্তু দিন শেষে তোমার অ্যাডমিশনের রেজাল্টটা আসলে সবাই দেখবে। আর এখন থেকে একটু প্রিপারেশন নেওয়ার জন্য স্প্যাম ক্লাসগুলো করো, আর হচ্ছে কুইজগুলো ভালো মতো দাও। আর তোমাদের জন্য শুভকামনা থাকলো, আর আমার জন্য দোয়া করবে আর কি।